ভালোবাসি, শ্রদ্ধা করি এবং এর সাথে আমরা সম্পৃক্ত। এই যাত্রাটি যে এটা আমি শুরু করতে যাচ্ছি, এটা শুধু প্লাবন কুরাইশি দিয়ে এটা একটা স্টার্ট, আমার একটা জার্নি। এটা আমি এটা নিচ্ছি আমার ব্যক্তিগত পর্যায় থেকে, যে এই জার্নিটা যেন পরবর্তী টাইমে আমরা আরও যারা আলোকিত জন আছেন বা গুণীজন আছেন তাদেরকেও যেন আমরা এই জন্মদিন এইভাবে উইশ করতে পারি। তো এখানে আরেকটি বলতে হয়, সেটা হচ্ছে এরকম যে আপনারা জানেন প্লাবন কুরাইশিকে এবং চিনেন অনেকে, কেউ ভাই হিসেবে, কেউ মামা হিসেবে, কেউ বন্ধু হিসেবে। আমি প্লাবন কুরাইশিকে জানি আমার মনে হয় প্রায় 95-96 তখন প্লাবন গাজীপুরে কিন্তু আমিও থাকতাম গাজীপুরে। যাই হোক, আমাদের ইন্ডাস্ট্রিতে চলাটা একসাথে, সে আমার সিনিয়র গানের সুযোগ, তার সাথে কাজ করা হয়ে উঠি। অনেক সময় বলতেন প্লাবন ভাই, দুলাল ভাই আমাদের কাজ করা উচিত, আমিও তাকে বলতাম আমাদের কাজ করা উচিত। যাই হোক, 2019 সালে তখন আমাদের একটি কাজ, অনেকেই জানেন যে গানটি বাংলাদেশ এবং ভারতেও অনেক জনপ্রিয় একটি গান, বাংলাদেশের জন্য এটা অনেক গর্বের বিষয়। আর এই সুরের যে ইন্দ্রজাল যিনি ছড়িয়েছেন তিনি প্লাবন কুরাইশি। আপনারা জানেন যে এই দুই ভাষাভাষীর বাংলা মানুষের এবং এই অন্য ভাষার মানুষের হৃদয়কে আক্রান্ত করেছেন এই সুর। এই মানুষটি সম্প্রতি যে 2019 তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এটা আমাদের জন্য অনেক গর্বের, অনেক আনন্দের, এবং এটা আমাদের জন্য আসলে অনেকটা আনন্দ। এই যে দুইটা আনন্দ, একটা হচ্ছে তার জন্মদিন, আর একটা হচ্ছে তার এই যে অনেক বড় প্রাপ্তি, একটা মানুষের জীবনের সর্বোচ্চ যে প্রাপ্তিটা, সেই প্রাপ্তিটা কিন্তু তিনি অর্জন করেছেন। আর এই অর্জনের পিছনে যিনি মানে আড়ালের মানুষটি হয়ে কাজ করেছেন, এটা কিন্তু আমরা অনেকে জানি, সেটা হচ্ছে আমাদের শ্রদ্ধা হাসানুদ্দি রহমান ভাই। হ্যাঁ, তার প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা এবং আন্তরিকতা। এই কারণে যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার যারা বিগত সময়ে পেয়েছেন তারা দেখা যেত যে আমাদের এই সার্কেলের বাহিরে তারা গান লিখেছেন, কিন্তু অডিও ইন্ডাস্ট্রিতে আমাদের কিন্তু অনেক ভূমিকা আছে। আমাদের এই গানগুলো যদি ফিল্মের গানের বিবেচনায় আসতো তাহলে আমরাও কিন্তু আরও একাধিকবার জাতীয় পুরস্কার হিসেবে পেতাম, আমি গীতিকার হিসেবে বলছি, পেতে পারতাম। কিন্তু আমাদের মাধ্যমটা যেহেতু অডিও ইন্ডাস্ট্রি, এখানে ওইভাবে কোনো সুযোগ নেই, যে কারণে আমরা এটা অনেকটা স্লিপ করেছি। যারা প্রতিনিয়ত ফিল্মে গান করেছেন তাদের সেই জায়গাটা থেকে তারা এটা পেয়েছেন। প্রতিভা যেহেতু এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সম্মানিত সদস্য হয়েছে, সেই সুযোগে বা সেই জায়গাটায় এবং যে গানটিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন প্লাবন, সেই গানটা অসাধারণ একটি গান, সুন্দর গান গেয়েছেন মমতা জাফা। কারণ এর আগে যে মমতা জাফা গান পেয়েছেন সেটাও কিন্তু খুব সুন্দর একটি গান ছিল, সে খুব গান আমরা দিয়েছি। আর এখানে যে এরকম হয়নি যে প্লাবনের এই গানটি এমনি প্লাবনকে পুরস্কার দেওয়া হলো, জাতীয় পুরস্কারটা আসলে এভাবে আসে না। কিন্তু তারপরে কিছু মানুষের সাহায্য সহযোগিতা, অবশ্যই ভালো লাগা থাকে এবং তার অবদান, এবং এই জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিষয়ে প্লাবন কুরাইশি যে সুরকার হিসেবে যে অ্যাচিভমেন্ট অর্জন করছেন, যে পুরস্কারটি, এটি তার অনেক আগে পাওয়ার কথা ছিল এবং পাওয়ার সে দাবিদার এবং যোগ্য। আমরা মনে করি এই পুরস্কার প্লাবন কুরাইশিকে ভবিষ্যতে আরও অসাধারণ গান সুর করার জন্য অনুপ্রাণিত করবে। এতক্ষণ আপনারা আমার কথা মনোযোগ দিয়ে শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা আপনাদের মূল্যবান সময় এখানে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সরফ আপনাকে। একটু ভুল হয়েছে, শুরু থেকে আমরা বোধহয় একটু পরিচয় পর্বটা বোধহয় করা দরকার ছিল, তা আমরা মানে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের অনুষ্ঠান সেটা হয়নি। আমি এখন থেকে শুরু করতে চাচ্ছি বিষয়টা। আমি ডান পাশ থেকে যদি ধরি, সবাই সবার পরিচয়টা একটু দেবেন, আর মানে সে কি নামটুকু আমি গীতিকবি বাবাই, আমি বাবু নাট্যকার সঞ্জয় রায়, লেখার চেষ্টা করি। মোহাম্মদ আশিক, প্রোডাকশন ম্যানেজার। কামরুল খান, ছোটখাটো গীতিকার। আমি রাইসা খান, একজন সঙ্গীত শিল্পী। আমি চলচ্চিত্র পরিচালক বিশাল আহমেদ ফরহাদ। আমি একটু মডেল আর অভিনেত্রী। মিতা মল্লিক, সঙ্গীত শিল্পী। আমি এবিসিতে পিন্টু আয়োজনে কাজ করি এবং আমাদের প্লাবন কুরাইশির কাছে। আসসালামু আলাইকুম এভরিবডি। আমি এসএম সোহেল, আমি সাংবাদিক ও সঙ্গীত। আমি সুমগ্ন,
ছোট ভাই লাবণ ভাইয়ের। আমি বকুল ফুল রামনদার খুব কাছের একটা ছোট বোন। আসসালামু আলাইকুম, আমি অপু রায়হান, সঙ্গীত শিল্পী এবং মিউজিক ডিরেক্টর। আসসালামু আলাইকুম, আমি ভিডিও নির্মাতা রাজ কামাল। আসসালামু আলাইকুম, আমি নমি খান, অ্যাক্ট্রেস অ্যান্ড মডেল। জি, আসসালামু আলাইকুম, আমি এরশাদুল হক দুলাল, সাংবাদিক ও কলামিস্ট। আসসালামু আলাইকুম, আমি শরীফ আহমেদ। রোমান জাহিদ। আসসালামু আলাইকুম, আমি হৃদয় খান, সাংবাদিক, আর আমার প্রিয় ভাইয়ের সবচেয়ে ছোট ভাই। আমি গানের সাথে আছি, খুব গানের সাথে কেন? আসসালামু আলাইকুম, আমি রশিদ খান গীতিক। আসসালামু আলাইকুম, আমি রিয়েল আশিক, সঙ্গীত পরিচালক, সঙ্গীত শিল্পী। আসসালামু আলাইকুম, আমি সানি আজাদ, সাংবাদিক, কণ্ঠশিল্পী, আমি ঘুরের কাগজে কাজ করি। আসসালামু আলাইকুম, আমি নাজির মাহমুদ, 30-35 বছর যাবত সঙ্গীতের সাথে আছি। আমি হাসান মতিউর রহমান, কিছু গান লেখার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সবাইকে আমার প্রাণ ঢালা প্লিজ স্যার বলেন। আসসালামু আলাইকুম, আপনাদের প্রত্যেককে আমার শুভেচ্ছা থাকলো। আর আমি গান গাই আর কি, আমি নিয়ারামের গীতিকার। আসসালামু আলাইকুম, আমি মুরাদ নূর, সুরকার ও সংস্কৃতি কর্মী। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, লাবণ ভাই ছোট ভাই। ধন্যবাদ। আমরা সবাই খুব পরিচিত হলাম, কিন্তু মানে আমাদের স্পেশাল আরেকটু গেস্ট ছিল যারা আমাদের পরিচয় হতে পারে না। দুজন মানে একটু আমরা মানে পরিচিত হতে চাই। ওনারা হলো প্লাবন পরিষদ উত্তরসূরি। থ্যাংক ইউ। প্লাবন পরিষদ উত্তরসূরি। এবার আমরা মানে অন্য ভাই আরেকজন অনেক ধন্যবাদ। এইবার আমরা ছোট্ট করে একটু শুনবো। এখানে মানে প্লাবন পরিষদ পারিবারিক একজন মানুষ আছে যারা আমরা একটু আগে শুনেছি, সমুদ্র সুর। আপনার ছোট্ট করে একটু প্লাবন পরিষদ সেই যতটুকু দেখেছেন ছোটবেলা থেকে প্লাবন পরিষদ হওয়ার আগ পর্যন্ত প্লিজ। মামাতো ভাই। শুভ সন্ধ্যা সবাইকে। আমি ওনার মামাতো ভাই, আমার ফুফাতো ভাই, উনি ছোট ভাই। আমার ছোটবেলায় যে হারমোনিয়াম, তবলার সুরে আমার এই সংস্কৃতি, গান বাজনা বিষয়টা যেখান থেকে জানা বোঝা ওনার কাছ থেকেই। ছোটবেলা থেকেই উনি সঙ্গীতের সাথে জড়িত, যেই আমাদের গ্রামাঞ্চলে যেটা চিন্তা করা যায় না। গ্রামের বাড়িতে একজন হারমোনিয়াম বাজাচ্ছে, গান শিখছে, ওই প্রেক্ষাপটে উনি ওই সময় থেকেই হচ্ছে এই হারমোনিয়াম, তবলা, গানের সাথে জড়িত। তো আমার অনেক সৌভাগ্য যে আমি ওনার পারিবারিকভাবে একটু সম্পর্কিত। আমার সাংস্কৃতিক অঙ্গনে যতটুকু পথ চলা বা যতটুকু জানা বোঝা ওনার মাধ্যমেই এখানে আসা। আমার খুবই গর্ব লাগছে আজকে এত সব মানুষ এখানে, আমাদের দেশের সঙ্গীত অঙ্গনের সবাই তারকা ব্যক্তিত্ব, বিভিন্ন সেক্টরের তারকা ব্যক্তিত্বরা আছেন। সবাইকে ওনার পরিবারের পক্ষ থেকে আমি শুভেচ্ছা, ভালোবাসা এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং সংস্কৃতি কর্মী হিসেবে, গীতিকার হিসেবে বা সঙ্গীতের মানুষ হিসেবে আমি যেটুকু মনে করি, যেটুকু আমাদের দেশের মানুষ এখনো পর্যন্ত ওনাকে জেনেছে বা বুঝেছে, আমরা যতটুকু পেয়েছি আরো অনেক কিছু পাওয়ার আছে বলে এটা আমি বিশ্বাস করি। এবং আমার ছোটবেলা থেকে আজকে পর্যন্ত দেখা যেটুকু বলা, আর অনেক কিছু পাওয়ার আছে ওনার থেকে। আপনি অনেক ভালো থাকবেন, দীর্ঘজীবী হন, এই শুভকামনা। ভালো থাকবেন। ধন্যবাদ সুন্দর করে বললেন পারিবারিক বিষয়গুলো খুব সুন্দর করে আমাদেরকে বলার জন্য। এবার একটু সবার প্রতি একটু বিনীত অনুরোধ করবো, আমরা যারাই ছবি উঠাবো বা ছবি উঠাই যারা এখানে, সবাই কিন্তু আমরা গুণীজন। এই কারণে, কারণ আমরা যেই চর্চাটা করছি এই চর্চাগুলো গুণীজন ছাড়া আসলে সম্ভব না। আমরা সবাই যার যার ক্ষেত্রে অনেক বেশিই গুণীজন। তো সেই ক্ষেত্রে যারা কথা বলবে, আপনার কথাগুলো শোনাও বোধ হয় একটা গুণীজনের দায়িত্ব। সবাইকে ধন্যবাদ একটু মনোনিবেশ করার জন্য। এইবার মানে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব, যার নামের আগে পরে কিছু না বললেই নয়, তিনি আমাদের বরেণ্য সানি আলম। জানি আলম স্যারকে বলার জন্য প্লিজ। আজকের অনুষ্ঠানে আমার প্রিয়জন সবাইকে আমার প্রাণ ঢালা শুভেচ্ছা।
আমরা আজকে একত্রিত হয়েছি একটি সুন্দর সন্ধ্যা আমাদের। এই সন্ধ্যায় আমরা একজন আমাদের অত্যন্ত গুণী একজন ব্যক্তিত্ব, আমার আপন ছোট ভাইয়ের চেয়েও বেশি, তার জন্মদিন উপলক্ষে আমরা একত্রিত হতে পেরেছি। এই জন্য আমি খুব গর্বিত। আমাকে যখন ছোটো ভাই দেলোয়ার আর্যদা আমাকে ফোন করে বললেন যে আলম ভাই আপনি আসতে হবে, আমি তো অবশ্যই আসতে হবে, কেন আসতে হবে না, বললো যে আমি ঠিকই চলে আসবো ইনশাল্লাহ। মতি ভাইকে নিয়ে চলে আসলাম। আমি মতি ভাইয়ের বাসায় গেছি, মতি ভাইকে নিয়ে তারপর চলে আসলাম, তাদের হয়তো দুদিন একসাথে গেলে ভালো হয়, এই জন্য নিয়ে আসলাম। আজকে আসলে সঙ্গীতের অনেক বড় বক্তৃতা দেওয়ার মতো অবস্থা আজকে তো নেই। আজকে একটা আনন্দ, আজকে একটা মানে বিজয়ের আনন্দ আর কি আমাদের। যখন প্রথম ওকে আমি দেখলাম, মানে ছোট ভাইটাকে, ওর মধ্যে একটা মানে প্রতিভার ছাপ আমি ওকে দেখলাম, এবং প্রাণ চঞ্চলতা। তখন এত কম কথা বলতো না, একটু বেশি এর একটু বেশি কথা বলতো তখন, এবং সব প্রচণ্ড প্রাণ চঞ্চলতা দেখে আমি ওর শিল্পকর্ম দেখার জন্য আমি দেখলাম কি কি করে, দেখলাম কয়েকটি গান দেখলাম ও শুরু করেছিল। এবং তখন তো আপনারা সবাই জানেন যে আমাদের সঙ্গীতের একটা সমৃদ্ধ কাল ছিল, যখন ক্যাসেট হতো, সিডি হতো, সেই সময়ে ও বেশ কিছু গান করেছে। এবং আমি যে গানটি ওর বেরোতো ফোন করে বলতো, দাদা আমার গান কিন্তু শুনবে, শুনে আমরা বিমুগ্ধ হতাম, আমি মতি ভাই সবাই, এবং দোয়া করতাম আল্লাহ যেন ওকে আরও বড় জায়গায় দাঁড়া করেন। এবং আল্লাহ পাকের রহমত ইনশাল্লাহ ও আমাদের জন্য বিরাট অ্যাচিভমেন্ট নিয়ে এসছে। মতি ভাই যখন আমাকে বললেন আলম ভাই আপনি কি জানেন যে প্লাবনের সুরে আমাদের, প্লাবনের সুরে আমাদের ইয়েতে ওই জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ওর গান আসছে, গানকে বলল মতো বললো যে মমতা। তখন আমি বললাম সুবর্ণ সুযোগ ছোটো ভাইটার জন্য। তো বললো যে হ্যাঁ, যদি গান যদি সবাই পছন্দ করে, এবং আমার গান পছন্দ হয়েছে, কিন্তু আমার মনে হয় তার অর্জন একটা এই থাকবে ইনশাল্লাহ, ভালো কিছু থাকবে, খারাপ কিছু হবে না। তখনই মনে মনে একটু আশা বাঁধলাম যে হয়তো মানে ভালো রেজাল্টই আসবে আমাদের জন্য। মতি ভাই আমাদের প্রাণ পুরুষ বাংলাদেশের সঙ্গীত অঙ্গনে। এবং আজকের যারা নতুন প্রজন্মের যেমন ঐশী, আরও বেশ কয়েকজন প্রতিভাবান শিল্পী আমাদের এবার চলচ্চিত্র পুরস্কার পেয়েছে, যা মতি ভাই না থাকলে হয়তো এরা যোগ্য, অবশ্যই যোগ্য। মতি ভাই না থাকলে হয়তো এই যোগ্যতাটুকু হয়তো হতো না। অনেক বড় বড় শিল্পীরা যেহেতু এবার গান সুরকার, গীতিকার হিসাবে ইয়েতে ওই চলচ্চিত্র পুরস্কারে তাদের শিল্পকর্ম পাঠিয়েছিলেন। এখন সেই জায়গায় মতি ভাই যখন আমাদেরকে আশ্বস্ত করলেন, খুব খুশি হলাম। আসলে আমরা প্লাবন প্রেসের জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে সবাই দোয়া করি, আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। আর আজকের এই জন্মদিনটা যেন 1000 বছর আমাদের হৃদয়ের মধ্যে গাঁথা থাকে, এবং বাংলাদেশ যত জীবিত থাকবে ও আমাদের জন্য কিন্তু বড় একটা অ্যাচিভমেন্ট নিয়ে এসেছে। আমরা সবাই ওকে শুভেচ্ছা এবং শুভকামনা দিয়ে আমি আজকের অনুষ্ঠানে আমার বক্তব্য ধন্যবাদ বরেণ্য জানে আলম স্যারকে আমাদের মাঝে সুন্দর কথা বলার জন্য। এবার আমি অনুরোধ করব এমন একজন মানুষকে, যে মানুষটি অনেক বেশি ভাগ্যবান এই জন্য বলবো, আপনাদের মনে আছে ক্যাসেটের আমলটা যখন শেষ হয়ে গেছে, তখন কিন্তু গান বাজনা একেবারে মানে থুবড়ে গিয়েছিল, গান বাজনা চলছিল না। যারা সেই সময় ব্যস্ততম সুরকার, গীতিকার, কণ্ঠশিল্পী যারাই ছিল, একটা ভাটা পড়েছিল। নতুনরা এসেছে, এবং নতুনরা যে খারাপ কাজ করছে সেরকম না, একটা চেঞ্জিং এসেছে। সেই চেঞ্জিংয়ে সাউন্ড কোয়ালিটিটা অনেকটাই পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনের সময় পুরনরা অনেকেই এসে কাজ খুব একটা করতে পারে নাই বা জনপ্রিয় হয় নাই, কিন্তু এতই বেশি পরীক্ষিত হয়েছে উনি বরেণ্য নাজির মাহমুদ। ওনার অসংখ্য গান এই বর্তমান প্রজন্মে অনেক হিট হয়েছে। নাজির ভাইকে মূল্যবান কথা বলার জন্য বলছি। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে, অভিনন্দন প্লাবনকে, শুভ জন্মদিন প্লাবন করেছি। আমি আমার এই ডান দিক থেকে শুরু করতেছি। আমার
দিকে যিনি বসে আছেন উনি আমাদের বড় ভাই। মিউজিক ইন্ডাস্ট্রি আজকে যে অবস্থায় আছে, হয়তো সবাই ভাববে যে এত বড় বড় কথাগুলা এরকম অনুষ্ঠানে বলা হচ্ছে কেন। মানে আমাদের যে সমস্ত অনুষ্ঠানগুলো হয়, আমাদের অনেক বড় বড় অনুষ্ঠান হয়, বিগ অনুষ্ঠান হয়, ওইখানে কিন্তু বড় বড় কথাগুলো বড় বড় মানুষরা বলে। আমরা যে লেভেলের আমরা পাইছি আজকে ওই লেভেলের মানুষ, আমরা ওইরকম কথাগুলো এখন সবাইকে জানাইতে চাচ্ছি। এই ভাই হচ্ছে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিকে আজকে যে অবস্থায় আসছে সেই আগে থেকে এটা সবচেয়ে বেশি অবদান এই বড় ভাইয়ের। আর বড় ভাই সম্পর্কে যেটা কাজ করে এই সম্পর্কে বলার দৃষ্টতা আমার লাগে। আমি ওনার জন্য দোয়া করবো, ওনার দীর্ঘায়ু কামনা করছি। তারপর প্লাবন কুরাইশি। প্লাবন হচ্ছে আমাদের এরকম একজন ভাই, ছোট ভাই, বন্ধু, সব কিছু। প্লাবন পুরস্কার পাওয়া মানে আমরা পুরস্কার পাইছি, আমাদের মধ্যে পুরস্কার আসছে, আমাদের মধ্যে পুরস্কার আসছে, রেওয়াজ চালু হয়েছে, আস্তে 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 আমাদের মধ্যে সবাই পাবে। তারপর একজন বসে আছেন, উনি হচ্ছে আমার আরেক বড় ভাই, যাদের গান শুনে শুনে আমরা বড় হয়েছি। ইভেন বড়ই না শুধু, তাদের গান শুনে শুনে তখন যেই ধারণ করছি আমরা, সেই ধারণার থেকেই আমরা এখন কাজ করে যাচ্ছি। আলম ভাই একটি গন্ধনে লাগিয়া আমরা। তারপর হচ্ছে দেলোয়ার ভাই। প্রতিনিয়ত আমি দেলোয়ার ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখি। কীভাবে শিখি? দেলোয়ার ভাই হচ্ছে একজন মেধাবী গীতিকার। ইভেন সে হচ্ছে একটা, মানে কি বলবো, এটাকে একটা কমপ্লিট একজন গীতিকার। শুধু সে গান লেখে সেটা, তার কাছ থেকে অনেক কিছু শিখার আছে, কীভাবে চলতে হবে, কীভাবে কাজ করতে হয়, অনেক বুদ্ধির পরামর্শ সবসময় আমরা সলা পরামর্শ করি। ওনার যেই সমস্ত কথাবার্তাগুলো সে বলে, যে সমস্ত সিস্টেমে সে আগায়, যেভাবে নির্দেশনা দেয়, ওইভাবে কাজ করি আমরা সফল। ধন্যবাদ দেলোয়ার ভাইকে, অনেক ভালোবাসা দেলোয়ার ভাইয়ের জন্য। আর আমার জন্য আমি আপনাকে বলবো যে একজন জাতীয় পুরস্কার পাইছে। জাতীয় পুরস্কারটা কে পাইছে? প্লাবন কুরাইশি। প্লাবন কুরাইশির পুরস্কার পাওয়া মানে নাজির মাহমুদ পাওয়া, মুরাদ পাওয়া, শরীফ আলদিন পাওয়া, এটা আমাদের পুরস্কার। হ্যাঁ, এর মধ্যে আরেকজন বিশেষ ব্যক্তি এখানে চলে আসছে, যারা আমি মাহমুদ। এই প্লাবন কুরাইশি, আমরা এবং ফকির শাহাবুদ্দিন একই সুতায় আমরা কথা। আমরা এক জায়গায় ছিলাম, এক জায়গা থেকে অনেক কিছু করতে 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 আজকে এই টেবিল পর্যন্ত আসছি। আজকে জাতীয় পুরস্কার নিয়ে এই টেবিলে কথা বলবো। ফকিরের জন্য অনেক 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 দোয়া রইল। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুন্দর রাখুক, সুস্থ রাখুক। সবাইকে আসসালামু আলাইকুম। মানে দুঃখ চেয়ে নিচ্ছি এই কারণে, উপস্থাপনা করতে গেলে যেই ধরনের গুণাবলীর প্রয়োজন আমার একটিও নেই। উপস্থাপনার প্রথম শর্ত শুদ্ধ করে কথা বলতে হবে, স্মার্ট হতে হবে, বাচনভঙ্গি ঠিক থাকতে হবে, আঞ্চলিক তুলিত কোনোটাই মিলানো যাবে না, কিন্তু আমার সব একাকার হচ্ছে আর কি। কিন্তু তারপরেও আনন্দ করছি সবাই একসাথে মিলে। আমরা আনন্দিত, আমাদের মাঝে আরেকজন অতিথি বরেণ্যজন এসেছে, প্লাবন কুরাইশির দীর্ঘদিনের বন্ধু, বড় ভাই ফকির শাহাবুদ্দিন, যাকে এক নামে চিনেন। আমি ফকির ভাইকে প্লিজ ফকির ভাই। আমার নাম ফকির শাহাবুদ্দিন, আমি বাউল গান করি। শ্রদ্ধেয় বড় ভাই মধু ভাই, আমি আসলে মধুরিকে দেখার জন্য আসলাম। প্লাবনকে আর আমাদের শ্রদ্ধেয় শিল্পী আমাদের হাসপাতালের আছে, আমরা তো সবাই একটু মিলিয়ে দেলোয়ার আব্দুল সরব বিখ্যাত গীতিকার। তো যাই হোক, আজকে আমি মামার কথায় একেবারে একমত, একসাথেই ছিলাম। যাই হোক, আমার অবস্থাটা ছিল হচ্ছে ডিজিটনের গাছতলা। আমি যে জায়গায় দাঁড়িয়েছিলাম সেই জায়গায় দাঁড়িয়ে আছি, সবাই কেউ আগে যাও, আমি ওই জায়গায় ছিলাম। এখন ওই কাতারে আছে। তো প্লাবন এক পা গেছে সামনে, ধন্যবাদ জানাই, আরও যাবে। এবং এখানে কিছুটা আমার শ্রদ্ধেয় মতবের কিছু অবদান আছে। থ্যাংক ইউ মতো। প্লাবন, মনটা ভাল লাগে না, এই কারণে ভাল লাগে না, আমরা হয়তো ভাবছিলাম যে আমাদের পরে বলে ফোক গানটা ধরার মতো কোনো লোক নেই, কিন্তু আমার সৌভাগ্য যে আপনারা প্লাবন কুরাইশিরা ফোকের বাজারটা ধরতে পারবেন। কথাটা আমার নয়, কথাটা বলেছেন বাংলাদেশের বিখ্যাত একজনই, হাসান মতিউর রহমান। তারই মানে কিছু ধরেই বলতে চাই, আরেকটু মানে হিংস হয়তো বা সমগ্র সরো দিয়েছে। আপনারা এখানে যারা আছি আমরা কিন্তু বেশিরভাগই সঙ্গীতের মানুষ, তো সঙ্গীত সংস্কৃতিরই একটা অংশ। তো এই সঙ্গীতের বাইরেও প্লাবন কুরাইশিকে আমরা বিভিন্নভাবেই কিন্তু চিনি। একজন মানে অনেক শক্তিশালী সাহিত্যিক, যেটা আমরা মানে জানিও না,
নাজির ভাই হয়তো একটু মানে গুছিয়ে সুন্দর করে বলতে পেরেছে, প্লাবন পুরস্কার পুরস্কার মানেই আমাদের পুরস্কার, একটা ধারা ভেঙেছে। পুরস্কার মানেই কিন্তু একটা লবিং, একটা বিষয় আপ টু দ্য মার্ক লাগে, তারপরে কিন্তু একটা ভালো সম্পর্ক, একটা বিষয় থাকে। এই ধারাটা যে চেঞ্জ হলো সেটা কিন্তু একমাত্র হাসান মতিউর রহমানের কল্যাণেই হয়েছে। উনি অনেকদিন বেঁচে থাকুন, দীর্ঘায়ু কামনা করছি। আর এইবার আমি অনুরোধ করব সেই হাসান মতিউর রহমানকে, যিনি আমার দৃষ্টিতে একটা বই বা একটি অধ্যায় নয়, একটি বিশ্ববিদ্যালয়ের বুকে, যার কাছ থেকে আমরা অনেক কিছু শিখি, অনেক কিছু শিখবো। সেই হাসান মতিউর রহমান স্যারকে আমি বিনীতভাবে অনুরোধ করবো আমাদেরকে শিক্ষণীয় কিছু বলার জন্য। ধন্যবাদ। সবাইকে অনেক ধন্যবাদ যে আজকে এই সন্ধ্যাটা সত্যি আমাদের জন্য খুব একটা দারুণ সন্ধ্যা। এই জন্য এতগুলো গুণী লোক, অনেক ইয়াং যারা জেনারেশন, আমাদের ছোট ভাই অনেকে ছেলের মতো গান লিখে এসে এখন তাদের নিজস্ব জায়গা তারা তৈরি করে নিয়েছেন। এই মুখগুলো আমরা এখন দেখতে পাচ্ছি, যে আমার খুব ভালো লাগছে এই জন্য। আর আজকের এই জন্মদিনে আমি প্লাবন পুরস্কারকে আমার ব্যক্তিগত তরফ থেকে অভিনন্দন এবং শুভকামনা করি, যে তার চলার পথ যেন আরও মসৃণ হয়, আরও সুন্দর হয়, আরও ফুলের হয়, সেই শুভেচ্ছা এবং দোয়া করছি। একটি লাইন আমি বলতে চাই, এখানে অনেক সাংবাদিক ভাইরা আছেন। আমি জুরি বোর্ডের সম্মানিত সদস্যের 8 বছর ছিলাম বলেই প্লাবন পুরস্কার পুরস্কার পেয়েছে সেটা কিন্তু নয়। প্লাবন পুরস্কার পুরস্কার পেয়েছে তার যোগ্যতার। তার যে আমি 55 বার ছবি দেখেছি, এবার 43টা ছবি ইনফ্যাক্ট 55 বার দেখেছি, অর্থাৎ প্রায় 11টা ছবি বোধ হয় আমরা রিপিট করে দেখেছি। এই জন্য যে শেষ ছবি পর্যন্ত পুরস্কার দেওয়ার মতো একেবারেই 100% লোক আমরা খুঁজে পাচ্ছিলাম না। গানের নয়, শুধু সর্বক্ষেত্রে 28টি ক্যাটাগরিতে আমরা পুরস্কার দিয়েছি। সেখানে সঙ্গত কারণেই যখন আমাদের কোনো ছোট ভাইয়ের কাজ যখন মানুষকে মুগ্ধ করে, আমাদের যে 13 জন বিজ্ঞ জুরি বোর্ডের সদস্য ছিলেন, তারা প্রত্যেকেই একেবারে পুঙ্খানুপুঙ্খ। আমরা নিশ্চয়ই জানেন যে বর্তমানে ভীষণ একটা সংকট আমাদের চলচ্চিত্রের জন্য, সেরকম কোনো গল্প নেই, সেরকম খুব অভিনেতাও সেরকম নেই, ডিরেকশনও নাই সেরকম। আরেকটি গানের ব্যাপারটা তো ভীষণভাবে একটা দৈন্যতা, একটা সংকটকাল আমাদের জন্য। এই জন্য এখনকার প্রডিউসাররা গান করেন শিল্পী ভিত্তিক। সাধারণত আগে মিউজিক ডিরেক্টর যারা ছিলেন, আমাদের শ্রদ্ধেয় যারা ছিলেন, সত্য সাহা, সুবল দাস, আনোয়ার পারভেজ সাহেব, আলাউদ্দিন আলী ভাই, আহমেদ ইমতিয়াজ বুলবুল, শেখ সাদি খান, যারাই ছিলেন, এদেরকে একটা ছবির ডিরেকশনের দায়িত্ব দেওয়া। তারা গীতিকবি দিয়ে গান লিখিয়ে সুর করে তারপর একজন শিল্পী নিয়ে কিন্তু সম্পূর্ণ পাল্টে গেছে এই ধারাটা। আপনারা যদি ছবিগুলি দেখার সুযোগ আছে, ইউটিউবে দেখতে পারেন যে কোনো ছবিতেই একজনকে এখন আর মিউজিক ডিরেক্টর হিসেবে দেওয়া হয় না। সেখানে করা হয় কি, আমাদের দেশের যে সমস্ত জনপ্রিয় শিল্পীরা বর্তমান সময়ে গান করে থাকেন, সেই গানগুলো এক একজনকে এক একটা গান দেওয়া হয়। 5টা গান থাকলে 5 জন শিল্পীকে দিয়ে দেওয়া হয়, তার ইচ্ছে মতো গীতিকার, তার ইচ্ছে মতো সুরকার, তার ইচ্ছে মতো মিউজিক ডিরেকশন। এখন প্রবলেমটা হয়ে যায় এই ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড করতে গিয়ে। পুরো ছবিটার একটা সঙ্গীত পরিচালনা থাকে, যাকে আগে মিউজিক ডিরেক্টর বলা হতো। এই জায়গায় গিয়ে করে কি, বিভিন্ন জায়গা থেকে ধার করা, এখান থেকে এখন বর্তমানে কিছুটা হলেও রোধ হয়েছে। এবার দেখলাম যে ইউটিউবের যে আমাদের ক্লেম আসে, আগে তো একেবারে সরোজ, সানাই, ইন্ডিয়া থেকে সব কিছু লাগিয়ে একটা ব্যাকগ্রাউন্ড করে ফেলতো। তো এখন এই গানগুলো যখন ইউটিউবে আপলোড করে আমাদের এই কন্টেন্টগুলো, তখন হয় কি, সেই বিসমিল্লাহ খানের সানাই আর ব্যবহার করা সম্ভব হচ্ছে না, কারণ ওখানে গেলেই থেমে যায়। ওখান থেকে আবার ক্লেম আসলে যে কন্টেন্টটি আপলোড করা হয় সেটিকে আবার ডিলিট করে দিতে হয়তো বা প্রাইভেট করতে হয়। তো সেটা একটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এটা আর চালানো সম্ভব হয় না। পুরো ফিচার ফিল্মটিও, এই ফুল লেন্থ ছবিটাকেও আর চালানো সম্ভব হয় না। যাই হোক, সেই সংকটটা দিলরুবার আর্যদা সড়ক এতভাবে আমরা এবার যে আমরা ফেস করলাম, তাতে দেখা গেল যে কোনো মিউজিক ডিরেক্টরের কাজ করার সুযোগ খুবই কম, একটা মিনিমাম পর্যায়ে। রিন্টু ভাই, আপনি তো ডিস্টার্ব করার লোক। না রিন্টু ভাই আসেন না, প্লিজ প্লিজ, আপনি বসেন।
আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের বিখ্যাত একজন গীতিকবি এবং আমাদের খুব হৃদয়ের কাছের একজন মানুষ। অসংখ্য জনপ্রিয় গান তার আছে আমাদের বিভিন্ন শিল্পীর কণ্ঠে, বিশেষ করে কুমার বিশ্বজিতের কণ্ঠে অনেক অনেক গান লিখেছেন রিন্টু ভাই, আমাদের কবি কাছের বন্ধু। আমরা আজকে খুব ভাগ্যবান যে তিনিও আমাদের মাঝে যুক্ত হয়েছেন এসে। রিন্টু ভাইকে অনেক ধন্যবাদ এবং আমি খুব সংক্ষেপে বলে শেষ করি। যাই হোক, আমরা সেই ফেসটা করেছি এবার। তো সেইখানে আমরা দেখলাম যে ইন্দুবালা নামক একটি ছবি এবার আমাদের জমা দিয়েছিল পুরস্কার জন্য আমাদের জুরি বোর্ডে। তো সেই ছবিটির সম্পূর্ণ মিউজিক ডিরেকশন ছিল আমাদের প্লাবন কুরেশি এবং 3টি গানের গীতিকার সুরকারও সে নিজের ছিল সেখানকার। আমাদের কবি শাহাবুদ্দিন ভাই এবং আমাদের সানিয়া রোমা দুজনে খুব কৃষ্ণ জানে রাধা জানে চমৎকার একটি গান ওই ছবিতে আছে। আর একটি গান গেয়েছিলেন আমাদের যে সেই যে বাসের ঘরের বাতি জ্বালাই আছে বিউটি একটি চমৎকার, আমার জানাতে খুব চমৎকার গানে ভীষণভাবে মানে আলোড়ন করা এবং আলোড়িত করা আপ্লুত হওয়ার মতো একটা হৃদয় ছুঁয়ে গেছে। কিন্তু আমাদের বিচারকদের এমন জুরি বোর্ডে আমরা থাকি এখন একটু আগের প্রজন্মের যারা নতুন প্রজন্মের সঙ্গে তাদের কোনো ব্যক্তিগতভাবে তো নয়, অনেকের নামের সঙ্গে একটু পরিচিত। এটা একটা সমস্যা, একটা গ্যাপ হয়েছে আমাদের মাঝে যে ফকিরের শাহাবুদ্দিনকে চিনাইতে হয়তো 3 দিন সময় লাগে, এইরকম একটি পরিস্থিতি। দিস ইজ ফ্যাক্ট, আমি কিন্তু ফান করে বলছি কথাটা একেবারেই সত্য। যাই হোক, আমার অবদান এইটুকুন যে আমি এদের সম্পর্কে একটা স্ট্রং গ্রিপ করার সুযোগটা পেয়েছি। ওই প্লাবন করেছি, ওই ইমন চৌধুরী চিরকুটের এবং ঐশী তোর নাম লেখা ফাতেমাতুজ জোহরা ঐশী, পুরো নামটা ঐশী শব্দটি নেই, ফাতেমাতুজ জোহরা। অনেকে ভেবেছে নজরুল গীতির আমাদের যে ফাতেমাতুজ, আবার তিনি তো গান যতই ভালো গান ওই আগের শিল্পী হিসেবে এমনি বাদ করে দেয়। ওদের উচিত ছিল যে ঐশী নামটাকে উল্লেখ করা, কিন্তু যেহেতু নামটি উল্লেখ করে নাই, পরবর্তী সময়ে ভাগ্যক্রমে ওই বোর্ডে হয়তো আমি ছিলাম বলে আমাকে অনেক কষ্ট করে ওই যে মেয়েটা গান গায়, ওই যে মেয়েটা এইটাই গান গায় চিনতে পারবো। তবে গানটি ভালো গেয়েছে, আনডাউটলি চমৎকার গেয়েছে সব প্রত্যেকেই। এবার যে পুরস্কারগুলো দেওয়া হয়েছে আমি 100% বলবো না, কিন্তু চেষ্টা করা হয়েছে যে একেবারেই ইয়াংদের ভেতর থেকে বাছাই করে তাদের প্রতিভাকে মূল্যায়ন করার একটা চেষ্টা আমাদের ছিল। এবং আমি পরবর্তী সময় দেখেছি যে অনেকে আমাকে সমর্থন করেছেন যে সুযোগ দেওয়া উচিত, কারণ 2019 সালের একটি ছবিতেও আমাদের প্রয়াত এন্ড্রুদার কোনো গান ছিল না। সেটা আমাদের জন্য একটা বিখ্যাত দুঃখজনক একটা ঘটনা। একটি গানও তারা হয়তো পেমেন্ট বেশি নেন বলে, না হলে অসুস্থ ছিলেন যে কোনো কারণে, সম্ভবত সাবিনা পারও কোনো গান ছিল না, একটি দুটি গান ছিল, সেটি হয়তো বা সেটি আলোচনায় আসেনি। এই যে আমাদের যে দৈন্যতা, আমাদের যে যারা ভালো ভালো শিল্পী, আমরা যাদেরকে অনুপ্রেরণা মনে করি, যাদেরকে আমাদের সঙ্গীত জীবনের আদর্শ মনে করি, এরা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। পুরো 43টি ছবিতে একটি গান গেয়েছেন আমাদের ঐশী, একটি গান গেয়েছেন আমাদের মমতাজ, এবং আরও কিছু সফটওয়্যার বেশ কিছু গান, ভালো গান আমাদের আছে। কিন্তু জুরি বোর্ডের একটি সূক্ষ্ম একটা পর্যবেক্ষণ যে সমস্ত গানে যে ওই সফটওয়্যার বেস ভয়েস যাদের ব্যবহার করা হয়, এদেরকে অথেন্টিক শব্দটি ব্যবহার করে অনেকটা ইগনোর করা হয় তাদেরকে, যে এটা তার নিজস্ব কোনো কণ্ঠ না, এটা সফটওয়্যারের মাধ্যমে তিনি কণ্ঠটাকে আরও ডেভেলপ করে আমাদেরকে প্রেজেন্ট করেছেন, এরকম একটি কথা থাকে। এটা আমি বলছি এই জন্য যে পরবর্তী প্রজন্মে আমরা যারা গান করব, গান করা সুপার ডুপার হিট হওয়া আর পুরস্কার প্রান্তিক আমাদের যে চিন্তা ভাবনা সব কিছু বিবেচনা করা হয়, কারণ ওখানে এক মতের কেউ না, সমস্ত লোকগুলিকে একত্রিত করে। আর সবচেয়ে যে লাইনটি আমি বলবো, সব কিছুই বাংলাদেশকে যেমন চেয়ার ছিনিয়ে নিয়ে প্রধানমন্ত্রী হতে হয়, সেরকম পুরস্কারও কিন্তু ছিনিয়ে নিতে হয়। এটাও একটা আমাদের জন্য একটি বাধা আছে, যে ওই বোর্ডের মেম্বার থাকে তারা বুঝতে পারে যে কত ধরনের প্রেশার, কত মন্ত্রীদের সুপারিশ, কত উচ্চ লেভেলের ফোন, রাত 3টের সময় আপনাকে ফোন ধরতে হবে। আমি আমার মতো যদি কেউ বন্ধ করে না রাখে, কারণ আমি সারা জীবনই রাতে 1টা থেকে 10টা পর্যন্ত সকাল ফোনে পাবেন না, আমাকে অন্য কেউ পাবেন। সেই জন্য হয়তো অনেকে আমাকে কম পেয়েছে, কিন্তু যারা পেয়েছেন তারা খুব অত্যাচারিত, তারা খুব নির্যাতিত হয়েছেন, তারা মানসিকভাবে অত্যন্ত একেবারে খুব একটা অশান্তির ভেতরেই তারা ছিলেন। প্রতিনিয়তই ফোন বিভিন্ন পর্যায় থেকে, এমন এক পর্যায় থেকে ফোন আসবে
আপনি ইগনোর করতে পারবেন না। আপনি হয় আপনার মুখ বন্ধ রাখতে হবে, না হয় আপনাকে প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ করবেন ওই কমিটি তার যেতে হবে। কারণ গিভ অ্যান্ড টেক, আপনাকে আমি ডেকেছি, আমাকে দিবেন, আপনি আমার কাছ থেকে নেবেন, দিস ইজ দ্য লাইফ। আর কোনো বক্তব্য নেই। তো যাই হোক, প্লাবন কুরেশির বেলায় যেটি হলো, তাকে অনেক কিছু মিলে মমতাজের যে গানটি বাড়ি হই না পূর্ব ধারে একটা ডালিম গাছ, অসাধারণ ভালো গানটি গেয়েছেন, প্রত্যেকেই বলেছেন যে না গানটা সুন্দর হয়েছে। এবং সুরকার হিসেবে তাকে দুটি গানই ইনফ্যাক্ট তাকে চিন্তা করা হয়েছিল। শেষ পর্যন্ত মমতাজ এখন বহু দিক থেকে এগিয়ে, তিনি দেশের একজন সংসদ সদস্য, গানও ভালো, তিনি গান যে খারাপ গান খান, সেই সূত্রে তাকে বিবেচনা করা হয়েছে। এখানে আমাদের ব্যক্তিগত আমার কোনো ক্রেডিট নাই, তার গুণ দিয়ে, তার কর্ম দিয়ে তিনি প্রাপ্য ছিলেন। আমার যতদূর মনে পড়ে, আমার খুবই শাহাবুদ্দিন ভাইয়ের গানটাও খুব চমৎকার একটি গান ছিল, দিলওয়ালা গান খুব সুন্দর। আমার যারা পরিচিত গানগুলো কিন্তু আমি নোট করে, যেটা বেনিয়ম সেটাও কিন্তু আমি নিয়ে এসেছি। সালমার কণ্ঠে একটি ভালো গান লেখা ছিল, কি গানটা? ইন্দুওয়ালা সিং, সালমা গেছিল গানটা, অসাধারণ ছিল না, অভি আকাশে বললেন না, ওর লেখা ভালো একটি চমৎকার সুন্দর একটি গান ছিল। আপনারা দেখেছেন যে এবার গীতিকার হিসেবে পুরস্কার পেয়েছেন নির্মলেন্দ্র ঘুম, পুরস্কার পেয়েছে তার কালো মেঘের খেলা একটা ছবিতে তিনি সুন্দর গান লিখেছেন, একটা গান সুন্দর গান লিখেছেন। আমরা তাকে সর্বদিক থেকে বিবেচনা করি, যদিও তিনি প্রফেশনাল কোনো গীতিকবি না, তিনি একজন কবি, কবিকে শ্রদ্ধা করি। গানটিও আমাদের কাছে ভালো লেগেছে, একটি এক্সেপশনাল শব্দ ব্যবহার করেছেন। এই পুরস্কার পাওয়াটা একদম 8.1, 8.2 এই পর্যায়ে, কিন্তু একজন 8.2 পেয়েছেন আর একজন 8.1, এটি কিন্তু পুরস্কার। এই যে এইটি হয়ে যায় তখন একটু ভারী, বেটার দেন, বেস্ট, এই শব্দগুলি তখন এসে যায় সামনে। তো সেই সূত্রে 8.2 আমার খুব ভালোভাবে আমার মনে আছে যে কে কত নাম্বারের আগে পিছিয়ে হয়েছে বোর্ডে। আমি শুধু ছিলামই না, আমি 100% উপস্থিতির একজন নাম্বার এবং সে খুব সুলতান ডাইনের খাওয়া এনে খাইয়েছে, আমি একেবারেই 55 দিন এসেছি দেখেছি। আর এর আগে বলো আমি 100% 41 দিন আমি উপস্থিত ছিলাম, আমার আছে। যাই দোয়া করি যে ইয়ের জন্য আমি মনে করি যে কথাটাই আমার নাজির মোহাম্মদ বলেছে, আমি নাজিরকে সমর্থন করি, রানা আলম ভাইকে সমর্থন করি। এই টেবিলে আজকে আমাদের এখানে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের যিনি ভূষিত হয়েছেন এবার 2019-এ প্লাবন কুরেশি, আমাদের ছোট ভাই, এটি আমাদের শুরু, এটা আমাদের যাত্রা। এই যাত্রা থেকে যেন আমাদের ভবিষ্যতে আমাদের শিল্পীরা, আমাদের সুরকাররা, আমাদের সঙ্গীত পরিচালকরা, আমাদের গীতিকবিরা পুরস্কার পাবে। এবং আশা করছি যে আমরা যারা হায়াতে বেঁচে থাকবো, প্রত্যেক বছরই ইনশাল্লাহ কেউ না কেউ আমাদের ভেতর থেকে জাতীয় পুরস্কার ছিনিয়ে আনবে। এবং আমরা এইখানে এবার করোনার কারণে, এই প্যান্ডেমিকের কারণে হয়তো আমরা স্বল্প পরিসরে আমরা এখানে একত্রিত হয়েছি। আমি খুবই আশ্বাস দিতে চাই যে পরবর্তী সময় আমরা যে কোনো পুরস্কার, নট অনলি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, যে কোনো জায়গায় আমরা সম্মানে ভূষিত হব। আমরা যে কোনো জায়গা থেকে আমরা একটা আমাদের জন্য অ্যাচিভমেন্ট আমরা নিয়ে আসব। আমরা নিজেদেরকে আমরা সম্মানিত করব এবং বড় আকারে সম্মানিত করব। আমরা একটা জিনিস দেখবে যে আমাদের অনেক একটা কথাও প্রবাদও প্রচলিত আমাদের ভেতরে আছে, আমরা শিল্পীরা দেখতে পাই না। একজন গীতিকার জীবনও বলবো না আমার শেষে ভালো লাগে, এটা একটা জন্যতা। আমাদের মানসিকভাবে আমরা ভীষণভাবে এত পিছিয়ে আছি যে এই জিনিসটা আমরা স্বীকার করতে চাই না। আমাদের একটি সুপার হিট গানগুলো শুনলে এরা বলেন তখন শুদ্ধ, বিশুদ্ধতা, এই সমস্ত শব্দগুলি ব্যবহার। এইটার ব্যাপারে আমার পরিষ্কার বক্তব্য যে পাগল মন রে, এই সমস্ত এই যে গানের 300 বছর পরও কোনো অর্থ নাই যে গানটা, সেটি কিন্তু সুপার ডুপার বাম্পার গান। কাজে ওই শুদ্ধতার, বিশুদ্ধতার, এই সমস্ত অশুদ্ধ এইগুলি তুলে লাভ হবে না। মানুষ যদি গ্রহণ করে, আজকের ওই যে ইন্দুবালাগো, আমি 2 বাংলা, আমি 12 বছর ব্যবসা করেছি, এক যুগ কলকাতার সঙ্গে আমি 3টি কোম্পানির সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে বিজনেস করি। আমি সেখানে আমার কন্টেন্ট শেখানো, সেখান থেকে প্রচার হতো আমাদের বাংলাদেশ একযোগে আমি রিলিজ করতাম এখানে ক্যাসেট ডোজ সিডিগুলো। তো সেখানে দেখেছি ইন্দুবালা গান মানুষের মধ্যে যারা ইন্দুবালা গান লিখেছে, যারা শুরু করেছে, আমাকে যখন কফি খাওয়াতে গিয়ে জিজ্ঞেস করে, দাদা আপনি কি দিলওয়ার আরজুদা সরব, আপনি কি প্লাবন করে শিখেছিলেন? ওরা আমার ছোটো ভাই, আরও 2 কাপ বেশি খাওয়াই, আর 2 কাপ কফি না খেয়ে উঠতে দিত না। এটার অর্থ এই
গানগুলো ওদেরও, ওরা তো বাংলা গানকে মনে করে বাংলাদেশের কোনো গান হয় না, একমাত্র পল্লী গীতি ছাড়া, একমাত্র হাসুন রাজা, লালন গীতি আর আমাদের শাহ আব্দুল করিম ছাড়া কেউ গান লিখতে পারে, ওরাও চিন্তা করে না এটা। সুতরাং সেইখানে এই ধরনের এলোকজ ধাঁচের গানগুলো তাদের অন্তরে, তাদের হৃদয়ে এমনভাবে স্পর্শ করেছে, এখন তারা আমাদের গানগুলো নিয়ে তারা গান বানাতে চেষ্টা করছে। এবং ইউটিউবে যেগুলো সার্চ করলে দেখা যাবে যে বহু ভালো ভালো শিল্পীরা আমাদের গানগুলোকে আবার ভার্সন করছে, আরেকটি রিভার্সন করে তার সেই গানগুলো তারা আপলোড করতেছে বেরিভাবে সেগুলো। সুতরাং আমাদের লোকগানের ভাষার যে গানগুলো আমরা নিশ্চয়ই, আমরা কখনোই আমাদেরকে কেউ বিট করতে পারবে না। বাংলাদেশের লোকগানকে সারা জনম আমরা বাঁচা আছি, আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের আগের যারা ছিলেন, অগ্রজ যারা ছিলেন, তারাও লিখে গেছেন। সুতরাং আমরা আমাদের জায়গায় আছি। আমি আশা করব যে এখন যেহেতু আগে একটি গান ক্যাসেটে ছাড়লে লক্ষ লক্ষ লোক, হাজার হাজার লোক মাইকে বাজলে সেই গানগুলো অনেক দূর থেকে মানুষের কানে যেত, তো সেই গানগুলো একেবারেই সকাল ছাড়লে এক সপ্তাহের ভিতরে গানগুলো হিট হয়ে যেত, জনপ্রিয় হয়ে যেত। কিন্তু এখন গান শুনছি আমরা, ইনফ্যাক্ট বেশি দেখছি আমরা গানগুলোকে, ভিডিও দেখছি আমরা কানে হেডফোন লাগিয়ে, পাশের লোক কেউ জানতে পারতেছে না আমি ওয়াজ শুনতেছি না গান শুনতেছি, কি দিল আসেন চাই দিন আপনাকে এই জিনিসটা বোঝার ক্ষমতা আমাদের এখন আর নেই। যার ধরুন গানটি ভাইরাল যে শব্দটি আর হিট শব্দটি পাশাপাশি এক না। এই গানগুলো জনপ্রিয় হতে একটু সময় লাগছে, এই জন্য যে আমরা গানগুলো সরাসরি একেবারে উচ্চভাবে মাইকে বাজিয়ে গানগুলো আমরা শোনার স্কোপটা আমাদের হাতে নেই। তো সেই জন্য এই গানগুলো যে বলে যে এখনকার গানগুলো হিট হচ্ছে না, বোকা হিট হবে গান শোনে কোথায়? গানের ডিভাইসটা কি? গানের ডিভাইস তো আমাদের ছোট্ট একটা মোবাইল, সেখানে আবার তারপর আবার আর একটা হেডফোন, এমনি বাজার লোক কিন্তু দুই চারজন শুনতো, তো হেডফোন লাগালে তো আর শোনার কোনো সুযোগ নেই, নিজেই শুধু নিজেই হাসতেছি, নিজেই কাঁদতেছি, নিজের পছন্দ হচ্ছে না হচ্ছে এই। সুতরাং এটাই একটা কারণ, হঠাৎ হওয়ার কোনো কারণ নেই। ইনফ্যাক্ট আমরা যারা যারা কাজ করছি প্রত্যেকেই, এখন ছোটো ভাইরা অনেকের, আমি প্রত্যেকের, আমি এমন একজন মানুষ, কে কী করেন, কে কী লেখেন, আমার সঙ্গে ফেসবুকে যারা যুক্ত আছেন, আমি একেবারে খামা ফেসবুকটা আমি চালাই না, কিন্তু যারা জানেন অনেক গবেষণার কাজ আছে এখানে। আমার যে স্ট্যাটাসগুলো আপনারা দেখেন এইগুলি করছে, কিন্তু আমার মাথার চুল গত বছর ঘন ছিল, এটা করে যাচ্ছে, এই জন্য উঠে যাচ্ছে। এই জন্য আমি গানগুলো যেমন লিখেছি একেবারে মানুষের কাছাকাছি যাওয়ার একটা সুযোগ আমার হয়েছে, আর ফেসবুকটা সেভাবে চালাচ্ছি। বলার অর্থটা এই যে মানুষের কাছাকাছি থাকতে গেলে পরিশ্রমটা আগে, এর কোনো বিকল্প কোনো শব্দ নেই। আপনি যা ইচ্ছা তাই করে খেলে আপলোড করে দিনবার নিজের ফেসবুকে দিবেন যে আপনি আর আপনার বউ শুনবে বসে বসে, এইটা এই চিন্তাধারা আমাদের বেরিয়ে আসতে হবে। আসলে আমরা সবাই মিলে আমরা গানকে আরও ভালোবাসি, আমাদের গান আমাদের প্রাণ, এই গানই আমাদেরকে পরিচিতি এনে দিয়েছে। যা কিছু সব কিছুই আমাদের গানের জন্য এখানে যারা আছে, নতুনদের জন্য আমার সুভাষিস থাকলো, এবং তারা সুন্দর কাজ করতে চাবে। যে আমাদের রাজ কামাল, ও ভালো কাজ করে, প্রত্যেক দিন আমি যাদের ওই আপলোডটাকে আমি করি, রাহুল একজন শুরু করে গান ভালো, সুতরাং অনেকেই, আমি প্রত্যেকের নাম বলতে চাই না। আমি তো আমাদের দিলওয়ারার জন্য প্রথম লাইনে কাজ করে যাচ্ছে, সঙ্গীতা মল্লিক ভালো সক্রিয় একজন চমৎকার, ভালো একজন ব্যক্তি, সক্রিয় একজন ব্যক্তি, এবং ভালো গায়, সুন্দর গায়, মিষ্টি গান, মিষ্টি গলা। তা আমি দোয়া করি সবার জন্য, এবং আমাদের তরফ থেকে আমরা যাদের বয়স্ক একটু বেশি, আমরা সবাই মনে করি যে মনের কোনো বয়স নেই, 80 বছরের বয়সও 25 বছর থাকা যায়, যদি না একেবারে লেপ দিয়ে ঘরে শুয়ে থাকে, তাহলে মানুষের মাঝে থাকা যায়। এবং রোমান্টিক গান বলেন, স্যাড গান বলেন, গান, যাই কিছু আমরা লিখি না কেন, সেটি গান লেখার ক্ষেত্রে অন্তত বয়স বাড়লে তার অভিজ্ঞতাও বাড়ে। এটা ঠিক একেবারেই ওই নাপিতের মতো একবার চোখে কম দেখলে তার কাছে কাস্টমার যায় না, সেটা না, কিন্তু অভিজ্ঞতা দিয়ে অনেক কিছু করা যায়। তাই সেইটাই আমরা বলছি, যারা তাদের জন্য সুভাষিস থাকলো, নতুন গীতি কবি যারা গায়ক আছেন, এবং আমি আশা করবো যে এখান থেকে আরও অনেকে জাতীয় পুরস্কার একদিন অবশ্যই ছিনিয়ে আনবে। অবশ্যই আগে আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা দরকার, আমাদের যতটুকু হেল্প করার দরকার, নিশ্চয়ই আমরা সেটুকুলো করবো। আর আমার ব্যক্তিগত যেটা কথা, সেটি হলো যে আমি আসি এই টেবিলে, আমি এসে উপরে টেবিলে বসি ঠিকই, কিন্তু সেখানে আমি থাকি না, আমি থাকি এই টেবিলে, যে টেবিলে বসে আমার মুরাদ বসে, যেখানে আজান আলম ভাই বসতেন, বাম পাশে আছেন, যেগুলো আমি এই টেবিলে থাকি। এবং আমার যত দূর সহযোগিতা, আমার যত দূর শক্তির প্রয়োগ কাটাতে হয়, আমি এই টেবিলের জন্য কাটাবো ইনশাল্লাহ। এইটুকু ভালো থাকে, সবাই সুন্দর সুস্থ জীবন কামনা করি, এবং সবাই আমরা একটু স্বাস্থ্যবিধি মেনে যদি আমরা 21-এর মাঝামাঝি পর্যন্ত বাঁচি, তাহলে আবারও ইনশাল্লাহ আমরা আমাদের
পূর্ণোদ্যমে এখনো বাসা থেকে আসতে গেলে আগে মাস্ক হাজির করে এনে বাসা, তা আমরা যেন দ্রুত মাস্ক মুক্ত হতে পারি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্যার হাসান মতিউর রহমান আপনাকে। আপনি যে একজন বিশ্ববিদ্যালয়, লোকজ বিশ্ববিদ্যালয়, সেটার প্রমাণ আজকে আবার দিলেন। আপনার কাছে বারবারই শেখার আছে। একটি মানুষ নিজেকেই নিজে আগে মূল্যায়ন করতে হবে, খুব অনেক বড় উক্তি। আমরা সবাই একটা পরিবার, আমরা যদি একে অপরকে মূল্যায়ন করি তাহলেই কিন্তু নিজে মূল্যায়িত হবো। স্যারকে আবারও কৃতজ্ঞতা। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন দেশ বরেণ্য সঙ্গীত ব্যক্তিত্ব রিটন অধিকারী রিন্টু স্যার। আমি স্যারকে একটু অনুমতি, মানে তার অনুমতি অবশ্যই লিখিত অনুরোধ করছি। আমি ধন্যবাদ দিই আমার ছোট ভাইরে, কারণ আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই রাস্তার ওপারেই ছিলাম, এটার উল্টা পাশেই ছিলাম। ধন্যবাদ। যদিও আমি খুলিনি এই কারণে যে নিয়মিত নিয়ম। থ্যাংক ইউ সো মাচ। ওখানেই ছিলাম, ওখান থেকে বাসায় গেলাম, বাসায় আমি একটা অনলাইনে ক্লাস করি, ওটা তখন আমাকে সকাল ফোন দিল। আর আমি অবাক হয়ে গেলাম যে পরিবেশটা দেখে, এবং মতি ভাইয়ের সাথে তো আমার দুইজন অনেক পুরনো, অনেক বছরের, 80 দশক 11 শুরুর থেকে 40 ইয়ার্স কাছাকাছি, হ্যাঁ 40 বছরের সম্পর্ক কম করে হলো। তো অনুমতি এই কারণে বলছি যে যখন মানুষ তার যোগ্যতার পুরস্কার পায়, সে সবচেয়ে আনন্দের বিষয়, সবচেয়ে আনন্দের বিষয়। তো আমি যোগ্য মানুষকে জাতির যোগ্যতার পরিচয় দিয়েছেন এবং পুরস্কৃত করেছেন, এই জন্য অত্যন্ত গর্বের বিষয় আমাদের জন্য, আমাদের জাতির জন্য। লালন ভাইকে চিনি, খুব কাছের থেকে চিনি। আমরা একবার একটা রিয়েলিটি শোর বিচারক হিসেবে গিয়েছিলাম গার্মেন্টসে, সম্ভবত ওই হ্যাঁ, ওইখান থেকে সম্পর্কটা গভীর হয়। হ্যাঁ, তখন থেকে আমি চিনি যে প্রতিভাটা, তার আগে অত বেশি হয়তো আমি জড়িত ছিলাম না। আমি আমার তরফ থেকে অন্তরস্থল থেকে আমি কৃতজ্ঞতা জানাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, আজকে এই সুন্দর অনুষ্ঠানে আসার মনে করাটা আছে বড় বিষয়। আমি একজন অবাক হয়ে গেছি যে আমাকে মনে করছে, আসলে রিয়েলি আমি অবাক হয়ে গেছি, আমাকে মনে করছে, এটার জন্য আমি আনন্দিত। এবং আমি কিন্তু যে ক্লাস শেষে আমি জাস্ট রওনা দিয়েছি, আজকে আমার ছোটো মেয়ের বার্থডে প্রস্তুত। আমি বলছি যে আমি 5 মিনিটের জন্য আমি জানি যে আমি যদি না আসি তাহলে দুইটা অর্থ দাঁড়াবে, হয় আমি ফাঁকি বেছি অথবা এদেরকে ভালোবাসি না। কৃতজ্ঞতা স্যার। আমি যেহেতু ভালোবাসি, অভিনয় ভালোবাসি, আমাদের সাথে গভীর সম্পর্ক, সেই ভালোবাসার টানে প্লাবন আমি এখানে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমরা আরেকটু সময় নেব, কারণ প্লাবন কুরেশি ভাইয়ের সাথে মানে সারাক্ষণই বেশিরভাগ সময় দেয় যে তরুণ গ্রুপ, হ্যাঁ, তাদের ছোট্ট করে যদি একটু বাইক না নিই তাহলে একটু ক্ষতিবোধ হয়, আমারই হবে। মানে গ্রামের একটা কথা আছে যে সাইদার যারা আছে তাদের কিন্তু একটু বিপদে পড়তে হয়, হ্যাঁ, উপস্থাপকদের এই বিপদটাই পড়তে হয়। তো সেই বিপদটাকে বাঁচার জন্য আর কি আমি ছোট্ট করে একটু 2-1 কাছ থেকে একটু মানে অনুভূতি নেব। আমি বাম পাশ থেকে শুরু করতে চাই। একটু এস রুহুল, এই প্রজন্মের প্রতিভাবান সঙ্গীত শিল্পী, আমি ওনার অনুভূতি একেবারে ছোট করে। আজকে এরকম একটা অনুষ্ঠানে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি যে লাবণ ভাই সুরকার হিসেবে এবং আমাদের জাতীয় পেয়েছে। কারণ আমি ভাইকে অনেক আগে চিনি, তবে ভাইয়ের সাথে আমার মিশা হয় নাই। অনেক আগে যখন বাজনা স্টুডিওতে সর্বপ্রথম স্কুল ভাইয়ের কাছে আমি যখন কাজ করতে আসছি গান কাজ, তখন আমার পরিচয় হয়েছে লাবণ ভাইয়ের সাথে। যে ওই সময় ইন্দুওয়ালা গানটি আমাদের স্কুল ভাই রিদম করতেছিল, তখন থেকে আমি মানে আমার কাছে মনে হচ্ছে যে এই লোকটির মধ্যে অনেক বড় একটা ব্যাপার আছে, এত সুন্দর একটি সুর। হ্যাঁ, আর দেলোয়ার ভাইয়ের কথা তো আছে, দেলোয়ার ভাই অনেক ভালো লাগে আগে থেকে। তবে ওই দিন আমি জিজ্ঞেসি আমাদের পুলক ভাইরা যে ভাই গানটা সুর করছি, ওই যে আসছিল কিছুক্ষণ আগে। আচ্ছা, আমি পরে বলছি যে ওনার সাথে আমার একটু পরিচয় করাইছি, যদিও ওইভাবে পরিচয় হয় নাই। পরে আমি নিজের থেকেই পরিচয় হয়েছি ভাইয়ের সাথে। ভাইয়ের সাথে আমার খুবই ভালো লাগে। আর আমি ওনার অজান্তে মানে ওনার অনেকগুলো গান আগে আমি গ্রামে সবসময় থাকতাম, তখন গাইতাম। আমি জানতাম না যে এই গানগুলা আসলে ওনার সুর করা। যেমন মনটা তো এক মুদি দোকান নয়, ঠিক আছে। তারপরে এরকম অনেক গান মানে শুনতাম,
শাহাবুদ্দিন ভাই আছে, ওনাদের গান শোনার পরে আস্তে আস্তে ওনার সম্পর্কে আমি এখন মোটামুটি জানি। তবে সব বিষয়ে উনি খুব হেল্প করে, তরুণদের তো বিশেষ করে তরুণরা ওনার খুব ভক্ত, এজন্য ভালো লাগে। আর আজকে ফেসবুকে ঢোকার পরে দেখলাম শুধু উনি আছে, আর কেউ নেই, শুধু জন্মদিন। আর মানে অনেক দূরের থেকে প্রবাসী যারা আছে সবাই মানে এত উইশ করছে বাংলাদেশে, এই কথা আর কার জন্য হয় করে নাই। এই জন্য খুব ভালো লাগছে। ভাইয়ের দীর্ঘজীবী হোক, আরো ভালো গান আমাদের উপহার দিক, আমরা ওনার সুরে আরো ভালো কিছু গান করবো। ধন্যবাদ রেসুল আপনাকে। আমি বিনীত অনুরোধ করব আরো ছোট করে যদি শুভেচ্ছাটা দেওয়া যায় তাহলে আমরা সবাই থেকে একটু বেশি দেবো। তারপর আছে রিয়েল আসি, প্লাবনের সাথে দীর্ঘদিন কাজ করে দীর্ঘ সময়। আপনি আপনার ছোট্ট করে। আসসালামু আলাইকুম, সকল গুণীজনের পায়ে সালাম। প্লাবন ভাইয়ের সাথে আসলে অনেকগুলি কাজ করা হয়েছে, এর মধ্যে অনেক সফল গানও আছে। সামনে আরো কাজ করতে চাই, ভবিষ্যতে কাজ আরো অনেক অনেক বেশি কাজ করতে চাই। প্লাবন ভাইয়ের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। তারপরে আমি শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ করবো সঙ্গীত শিল্পী সানি আজাদ। আসসালামু আলাইকুম। এখানে অনেক গুণীজন আছেন, গুণীজনদের সামনে বেশি কথা বলা ঠিক হবে না। আমি প্লাবন ভাইয়ের খুব কাছের, সেই কাছের ব্যক্তিটা হয়েছিলাম নিহার ভাইয়ের মাধ্যমে। আমি প্লাবন ভাইকে সাংবাদিকতার সূত্রে অনেক আগে থেকেই জানি। ওনার প্রায় 1300-1400-র মতো গান বাজারে রয়েছে। আর আমি প্লাবন ভাইকে খুব কাছ থেকে জানি আমার একটা গান দিয়ে। আমার সৌভাগ্য যে বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত একজন সুরকারের একটি গান আমি করতে পেরেছি, এবং এই গান দিয়েই আমি মোটামুটি মিউজিক ইন্ডাস্ট্রিতে পরিচিত হয়েছিলাম। এটা আমার সৌভাগ্য। আজকে আমাদের গর্ব, এটা হাসান মতি ভাই বলেছেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই, যে আমরা পেয়েছি পুরস্কার। আসলে আমাদের খুব সৌভাগ্য যে প্লাবনদা জাতীয় পুরস্কার পেয়েছে, মানে আমাদের হাতে জাতীয় পুরস্কার আমরা পেয়েছি, এটা আমাদের গর্বের বিষয়। আর প্লাবনদা একজন মানুষ হিসেবে যেহেতু ওনার সঙ্গে খুব কাছ থেকে মিশি, আজকে সকালে শুধু এক মিনিটের ঘটনা বলবো। আমি সকালে অফিসে গিয়ে প্লাবনদাকে ফোন দিয়েছিলাম যে দাদা কোথায় আপনি? আমার পাশেই ওনার বাসা, অফিসের পাশে। উনি বললো যে আমি কি লঙ্গি পরেই নামবো না এমনিতেই নামবো? তো এইটা হচ্ছে যে আমাদের মধ্যে আন্তরিকতা, এবং উনি আমার বড় ভাই, এবং উনি যথেষ্ট ক্রিয়েটিভ একজন ব্যক্তি। আসলে উনি সবার সঙ্গেই সাদামাঠাভাবে মিশেন, কিন্তু ওনার মধ্যে যে কত গুণ, এটা শুধু মিউজিক ইন্ডাস্ট্রির মানুষই যারা কাছ থেকে জানে, ওনার কৃতকর্ম যারা জানে, তারাই শুধু অনুভব করতে পারে। আমি প্লাবনদার জন্য শুভকামনা জানাচ্ছি, এবং আরো অনেক বেশি কিছু আমাদের জন্য নিয়ে আসুক। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। অনেক ধন্যবাদ সানি আজাদ আপনাকে। এবার ছোট্ট করে মানে বিনীত অনুরোধ করবো বলার জন্য এরশাদুল হক দুলাল, প্রেস ইনস্টিটিউট চেয়ারম্যান ও সাংবাদিক, একেবারে ছোট্ট করে শুভেচ্ছা বলুন। ধন্যবাদ। আসলে এত গুণীজনের মধ্যে আমাদের মতো ক্ষুদ্র লোক কি আর বলবো, আমি অত্যন্ত আনন্দিত মোহিত আজকে তাদের সম্মুখে উপনীত হয়েছি। আমি সবাইকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমার শ্রদ্ধেয় কাকা প্লাবন ঘোষের জন্মদিন, এবং সাথে সাথে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2019 পেয়েছেন। এই পুরস্কার শুধুমাত্র ওনার নয়, আমি মনে করব সাংস্কৃতিক অঙ্গনের সকলের পুরস্কার এটা। তার দীর্ঘ ও শুভকামনা করছি। ধন্যবাদ আপনাকে। এবার মানে আরেকটু ছোট করে বলার জন্য রাজ কামাল আপনাকে। রাজ কামাল আজকে চেয়েছিল যে এই জন্মদিন উৎসব উদযাপন করবে। আমরা আমার খুব কাছের ভাই, খুব প্রিয় ভাই, ওর সাথে আমার 4-5টা কাজ হয়েছে। তো কালকে জন্মদিনটা শোনার পরে আমি খুব মানে কি বলবো যে আবেগ আপ্লুত। সর্বপ্রথমে মতি ভাইয়ের ফোন দিই, জানাইছি সবার আগে যে ভাই কালকে আমাদের প্লাবনের জন্মদিন। আমি নিজের থেকে উদ্যোগ নিছি, আমি ওয়ারলেসের উত্তরের অফিস নিছি, ওইখানে একটা আয়োজন করছি এই ইয়ার জন্য। তারপরে বললো যে ইয়ে কথা, সরব ভাই কথা, যে সরব ভাই এখানে ই করছে, আপনি এখানে আমরা ই করবো, তারপর আমরা এখানে প্লাবন ভাই জাতীয় পুরস্কার পাইছে, এই জন্য আমরা সবাই অত্যন্ত খুশি, আনন্দিত। প্লাবন ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা, শুভ জন্মদিন। ধন্যবাদ, ধন্যবাদ। এবার অপু রায়হান আপনাকে শুভেচ্ছা জানানোর জন্য। আসসালামু আলাইকুম। আজ প্লাবন ভাইয়ের জন্মদিন। আসলে আমি গুছিয়ে কথা বলতে পারি না, তারপর দু কথা বলছি। আজ প্লাবন ভাইয়ের জন্মদিন, প্লাবন ভাইয়ের দীর্ঘায়ু কামনা করছি। প্লাবন ভাই সম্বন্ধে সবাই বলেছেন, আমি আর কি বলবো নতুন করে। প্লাবন ভাইয়ের সাথে কাজ করছি, সামনেও করতে চাচ্ছি। তো যাই হোক, আমি কথা দীর্ঘ করবো না, লং করবো না। প্লাবন
প্লাবন ভাইয়ের দীর্ঘায়ু কামনা করি আজকে আমার এই ভালো থাকবেন। ধন্যবাদ রফিক আপনাকে। এইবার একটু ছোট্ট করে সবাই কিন্তু আমরা পুরুষরাই বললাম, হ্যাঁ, এরকম মানে নারীদের থেকে ওনারা একটু আমি অনুরোধ করবো রাইসা খান আপনাকে একটু ছোট্ট করে যদি একটু অনুভূতি। রাইসা খান সঙ্গীত শিল্পী, সঙ্গীত শিল্পী। সবাই আসলে প্লাবন ভাই সম্পর্কে অনেক সুন্দর সুন্দর কিছু কথা বলেছেন, কিন্তু আমি চাই যে এটা আমার ইচ্ছা, আমার মনে হয় সবার ইচ্ছা যে একজন গীতিকার, একজন সুরকার সবসময় সুস্থতা নিয়ে মানসিক এবং শারীরিকভাবে সুস্থ থেকে যেন আমাদেরকে তার সার্ভিস পুরোপুরিভাবে আমাদেরকে দিয়ে যায়। আমি এটাই চাই যেন উনি সবসময় সুস্থ থাকেন। সুস্থতাই আমার মনে হয় যে সব থেকে বেশি প্রয়োজন একজন মানুষের। তো আমার মনে হয় যে তিনি সুস্থ থেকে যদি আমাদেরকে সবসময় ওনার একদম 100% সার্ভিসগুলো দিয়ে যায়, সেটাই আমাদের সার্থকতা। শুভ জন্মদিন প্লাবন ভাই। ধন্যবাদ, সুন্দর করে কথা বলেন। আগে জানলে আপনাকে এই দায়িত্বটা দেওয়া হতো। তারপর নেক্সট মিতা মল্লিক, সঙ্গীত শিল্পী। আমি ওনাকে ছোট্ট করে। আসসালামু আলাইকুম। আসলে প্লাবন ভাইয়ের সাথে আমার খুব বেশি দিন সম্পর্ক না, তাও দেখতে দেখতে 5 বছর, কিন্তু কাজ করা হয়নি। আর হচ্ছে আরেকটা কথা বলবো, প্লাবন ভাইয়ের মাধ্যমে আজকে এই যে স্বপ্নের মানুষগুলোকে দেখার মানে আরো কাছ থেকে দেখার সুযোগ হলো। আবারও অনেক ধন্যবাদ, আমি কৃতজ্ঞ আপনাদের। আবারও কাছ থেকে দেখার সুযোগ পেলাম এবং কথা আমার মতো নগণ্য মানুষ কথা বলার সুযোগ পেলাম। প্লাবন ভাইয়ের জন্য অনেক শুভেচ্ছা, আর স্বপ্নের মানুষদের প্রতিটি দিন শুভ হোক। শুভ জন্মদিন। আসসালামু আলাইকুম, শ্রদ্ধাভাজন গুণীজন সবাই আছেন এই মুহূর্তে। তো আসলে প্লাবন ভাই সম্বন্ধে যদি বলি, ভাইয়ের সাথে আমার পরিচয় হচ্ছে আজকে 5 বছর মতো সবাই। তো আমি সাংবাদিকতা থেকে গানে আসছি। তো মূলত ভাইয়ের সাথে যখনই পরিচয় হলাম, ওনার সাদামাটা মনোভাব, সাদা মননশীলতা অথবা ছোটদের প্রতি ভালোবাসা, স্নেহ মাখা যে কথাগুলো, ওগুলো আমি পেয়েছি ওনার কাছ থেকে, খুব কাছ থেকে পেয়েছি। আমি যদি বলি প্লাবন ভাই একটা শিশুসুলভ আচরণ যদি বলি উনি করে থাকেন। উনি যথেষ্ট একটা ছোট বাচ্চার মতো আমি মাঝে মাঝে মনে করি ওনাকে, খুব আবেগী, আর আমাদেরকে যথেষ্ট ভালোবাসেন। কখনো উনি হয়তো যেটা বললেন সানি ভাই একটু আগে যে লুঙ্গি পরে আসবো, উনি এমনই খুবই সাদামাটা। যে সোহেল, আমি যদি বলি সোহেল ভাইয়া আমি অমুক জায়গায় বসে চা খাচ্ছি, বলছে আমি চা দোকানে আসতেছি। আসলে গুণী মানুষরা সবসময় ওনারা কিন্তু আড়ালে আবডালে রাখার চেষ্টা করে, যদি কিছু মনে করে সবাই বলবে। আজকে হয়তো আজকে এই সান্নিধ্য ওনার জন্য কারণে সবাইকে পেয়েছি, গুণীজনদেরকে পাই না আমরা, ওনাদের থেকে শেখা, ওনার কারণে আজকে আপনাদেরকেও পেয়েছি। আমি বলি প্লাবন ভাই আসলে একজন আপাতমস্তক সাদামাটা মানুষ, ওনাকে শ্রদ্ধা, আবারও ওনার প্রতি আমার ভালোবাসা। অনেক ধন্যবাদ রেস্টুরেন্ট সুন্দর করে বলার জন্য। আমি মানে সময় খুবই স্বল্পতা, আমরা কেকের অন্তিম মুহূর্তে আছি। আমি ছোট্ট করে একটু সঞ্জয় রয় আছে আমাদের বন্ধু মানুষ, প্লাবন কৃষি কাছের মানুষ, একটু ছোট্ট করে মানে প্লাবন ভাইয়ের সাথে আমার পরিচয়ের ব্যাপারটা আসলে সময়ের নিরিখে যদি চিন্তা করা যায় সবচেয়ে সংক্ষিপ্ততম সম্ভবত 1.5 মাস 2 মাস, এর বেশি না। তবে 1.5-2 মাসে একটা ব্যাপার হয়েছে কি, আমি ওনাকে শাসন করার ক্ষমতা পেয়েছি। মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি আপনি বলেছেন, শিশুর মতো। এক্স্যাক্টলি। হ্যাপি বার্থডে। মানে মূল্যবান কথা বলেছেন। এবার মানে প্লাবন কুরিশির সাথে দীর্ঘক্ষণই মানে লেগে থাকে এবং প্লাবন কুরিশি ওনার সাথে লেগে থাকে আমাদের আরেক বন্ধু নিহার আহমেদ। নিহার আহমেদ ছোট্ট করে একটু অনুভূতি শেয়ার করেছেন। সবাইকে আসসালামু আলাইকুম। শুভ জন্মদিন আমার প্রিয় শত্রু প্লাবন কুরিশি ভাই। প্রিয় শত্রু এই কারণে বলা যে মাসের 30 দিনের মধ্যে 40 দিনই ঝগড়া হয়, কিন্তু আবার যখন আমি ফোন দিই কই আছেন কই আসেন। তো এর বাইরে আর কিছু বলবো না। শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন। অনেক অনেক সুন্দর। নিহার আহমেদের কথা রেশ ধরে আমার একটু মনে পড়ে গেল, প্লাবন কুরিশির জীবনে 2 জন শত্রু আছে। একজন হলো অনিকা, আমি ওনার স্ত্রী, আর আরেকজন হলো মুরাদ্দুর, ওনার শত্রু। এই সবসময় মানে ওপেনলি বলে, লাইভেও বলে। এখনো দুজনে ফেসবুকে ব্লগ আছে। আমরা কিন্তু কেউ কারো ফেসবুকে নাই, কিন্তু আমাদের দীর্ঘ মানে পথ চলা, দীর্ঘ ভালোবাসা, দীর্ঘ বিষয়। যা ফেসবুক বিষয় না, বিষয় হলো মন থেকে আমরা অনেক কিছু অর্জন করার চেষ্টা করছি। আমি সেই শিশুর কথাই শুনবো এবার। আমরা সবাই মনে হয় একটা মিনিট একটু মাপ চাই, একটা তথ্য বলছি, প্রিয় শত্রু নামে আমার ইন্দ্রকিশোরের একটা ফুল অ্যালবাম আছে। আমার শত্রুটাকে আবার তুমি কেড়ে দিও না, কিন্তু আমার 2টো অ্যালবাম
4টি অ্যালবামের ভিতরে একক আর মিক্সড আছে। তো ওই একটি অ্যালবাম করেছিলাম প্রিয় বন্ধু, যারা জানে ওটি বাম্পার হিট অ্যালবাম, 20-25 লক্ষ বিক্রি হওয়ার একটা কাছে। এরপরে প্রিয় বন্ধুর পরে গান করতে গেলাম, এরপর তার ভয়েস দিতে এসে বললেন, তিনি আজকে আমাদের মাঝে নেই, উনি বললেন দাদা এবার কি তাহলে প্রিয় শত্রু নাম দিবেন নাকি? আমি পেয়ে গেলাম নামটা, আমার মনের ভিতরে রিন্টু ভাই ছিল না এটা, দাদা এই যেন কেমন হঠাৎ করে বলে দিলেন। সেখানে ভালো ভালো কিছু গান আছে আমার ইউটিউবে আসছে, দেখবেন যে প্রিয় শত্রু এইটা। আর এইটা হলো ইয়েকে ডিফেন্ড করলাম আমি, তুমি আমার আবার প্রিয় শত্রুটাকে। আরেকটি হলো যে আমি প্যান্ডেমিকের সময় আমরা যারা একেবারেই কর্মহীন হয়ে পড়েছিলাম, তখন ইনফ্যাক্ট দু একজনের সাথে কাজ করা শুরু করেছি, আমার ঘর থেকে টেনে ভিতরে বলে পড়েছিলাম। তার ভিতরে আমার নাজিম আমাদের কৃতজ্ঞতা স্বীকারের জন্য আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় শিল্পী ইমরানের কণ্ঠে দুটি গান আমরা করেছি। একটি গান আমাদের ধ্রুব মিউজিক থেকে রিলিজ হয়েছে, আরেকটি গান শিগল গানচিল থেকে দুটি গান আমাদের রিলিজ হয়েছে। আরেকটি তথ্য হলো যে আমি আমার একেবারে ছোট ভাইয়ের মতো, মানে আগে দেখতে তো ভালোই ছিল না, এখন ফোন করে যা বিরক্ত করা শুরু করছে, ও মনে করছে যে আমার কাছে ফোন না দিলে ও কৃতজ্ঞতা থেকে দূরে চলে যায়। আজকে বলছি আর কোনো ফোন করার দরকার নেই, আমার কাছে আমি অনেক অনেক ভালোবাসি ইয়েকে, প্লাবন পরিষেকে, অনেক যোগ্যতা সম্পন্ন। এই পেন্ডিংয়ের সময় ও একটি গান আমার করেছে, এটা আমার বিশাল একটা পাওনা। যেমন নাজিম মাহমুদের আমার অপমান নামে একটি গান সে করেছে, গানটি আমরা ভিডিও করবো, এখন ভিডিও করে গানটি আপনাদের জন্য রিলিজ করবো। আর তার কম্পোজিশনটা কত রিয়েল আশিক, আমি খুবই কৃতজ্ঞ ছোট ভাই আমার, একেবারে আমার জন্য এটা পরম্পরা। এই জন্য আমি ওদের সাথে বয়স অনেক বড়, কিন্তু ওদের সঙ্গে যে কাজ করি, ওরা যে আমার কাজ আমার লেখাকে এখনো লেখা মনে করে ওরা, এইটা আমি খুব কৃতজ্ঞতা জানাই। যে আমরা তো একসঙ্গে লিখেছি, একেবারে অন্য ধরনের কথা দিয়ে আমার লাইন হয়ে যায়, আঁকা ওটা ভালো না, হাতের লেখা, এইগুলো আজকাল লিখিত গান মনে গান, তুমি দেখছিলে আকাশ, আমি দেখছিলাম রাজঘাস, এই জাতীয় কথাবার্তা গান এখন খুব বেশি ভাইরাল হচ্ছে, তাই না? সুতরাং আমাদের গানের ভিতরে একদম বাণী ছিল। আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য ইনফ্যাক্ট দাঁড়িয়েছি। আমি প্লাবন করেছি, আমার একটি গান নিজের কণ্ঠে দিয়েছে, শুরু করেছে সে রিয়েল আশিকের কম্পোজিশন মিউজিক, আর স্টুডিওতে এই গানটা করছে ভালো। নাজিম মাহমুদের কথা বললাম যে এই সপ্তাহে আমরা মমতাজের দুটি গান আমরা ভয়েস নেবো, হয়তো দু একদিনের ভেতরে। ও শুরু করেছে, লিখেছি আমি, একটি ধ্রুব মিউজিক, একটি সাউন্ড থেকে, সেখান থেকে রিলিজ হবে। দোয়া করবেন আমাদের জন্য। আমরা এই যে মিটা মল্লিক আছে, এখানে বসা যারা আছে, ওদের সামনে যে আমরা গানের কথা বলি, যে এরা শেখান, এদের সামনে আমরা গানের কথা বলি, এটি আমাদের দৃষ্ট করার জন্য প্লাবন ভাইকে প্লাবন ভাইকে ভালোবেসে নবাগত গীতিকার সাজু খাদেম, উনি সাজু প্রধান, আমি নামটা ভুল করেছি, একটু ফুল দেওয়ার জন্য এসেছে, আপনি একটু দিয়ে যান। যারা ফুল দিতে চান প্লাবন ভাইকে একটু এসে দিয়ে যেতে পারেন। আমরা একটু সরে যাই, ফুলগুলো কিন্তু বাসায় নিয়ে যাবে, আবার এনে রেখে যায় না, বোঝাবোঝি কথার আবার কিন্তু আছে নি কোনো এবার মানে মডেল অভিনেত্রী নবী খান যে শুভেচ্ছা জানাচ্ছেন প্লাবন পরিষেকে। ধন্যবাদ। আর কেউ আছেন? আমাদের আইএলও ধন্যবাদ। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আপনারা চিনেন, বরেণ্য আহমেদ রিজভী, বাংলাদেশের অসংখ্য গানের গীতিকার, জনপ্রিয় গানের গীতিকার। সে এমন আমার পাথর শুরু করে চাইনা মেয়ে,
আপনার মূল্যবান কথা শোনার জন্য মানে অনুরোধ করছি। প্লাবন কৃষি সম্বন্ধে জীবনের শেষ অভিনয় ভাই প্লিজ আমাদের সবাই শেষ। আমি কথা বলতে পারি না যে শুভেচ্ছা কথা বলতে গেলে তো 3 ঘন্টা একাধারে গীতি কবি, সঙ্গীত শিল্পী, অভিনেতা, তার অভিনয় আবার কিন্তু অনেক কিছু হয়ে গেছে। আবার ইদানিং আবার কিন্তু নাটকের স্ক্রিপ্টও লিখতেছে। সে সঙ্গীত প্রেমিক, এমনিও তার মনটা প্রেমে ভরা। আমরা চাই প্রেম অনেক দিন থাকুক, প্রেম না থাকলে লিখতে পারবো না। মতিভাইয়েরও কিন্তু প্রেমে ভরা জীবন, কিন্তু ভিতরে প্রেম আছে জন্য মতিভাই আজও লিখতে পারতো। প্রেম না থাকলে লেখা কিন্তু আঁকাবে না। প্রেমিকরাই ভালো লিখতে পারে। প্রেমিক থাকো, ভালো লেখো। আমি তো অবশ্যই ডিন্টু ভাই মাফ করে দেন কিন্তু একটু বলতে চাই এভাবে, কিছুদিন আগে মানে বাংলাদেশের নবমন খ্যাত জেমসের জন্মদিনে লতিফুল ইসলাম শিল্পীর একটা স্ট্যাটাস আপনারা শেয়ার করেছেন। জেমস ভাইকে উৎসর্গ করে মানে ওনাকে শুভেচ্ছা জানিয়ে পোস্টটা করেছিল। সেই পোস্ট আমি করতে পারি নাই বা করার মানে সাহসও রাখি না, কিন্তু ছোট্ট করে বলতে চাই সেই বিষয়টা। সেটা আমি বোধহয় প্লাবন কৃষিকে বলতে পারি, কারণ ওনার সাথে যেহেতু উনি আমাকে শত্রুই ভাবে, নিশ্চয়ই কোনো কারণ আছে। তো সেই কারণ অনুযায়ী বলতে চাই, প্লাবন ভাই শুধু আপনাকেই বলছি, আপনি কেবল গানের জন্যই কিন্তু এই পৃথিবীতে জন্মান নাই। হয়তো আপনার কাছের লোক আর যারা আছে তারা সবাই জানেন আপনার কি কি করণীয় আছে এই পৃথিবীতে। এই গান, এই জাতীয় পুরস্কার, নাজির ভাই সেদিন বলেছিল এগুলো আসলে কিছুই থাকবে না, এর আগে অনেকেই পেয়েছে, কথা সত্যি। এর বাইরেও আরও কিছু কিছু করণীয় থাকে একজন শিল্পীর। তা আমি অনুরোধ করব আমার বড় ভাই সমতুল্য, পিতা সমতুল্য, গুরু সমতুল্য একজন মানুষকে, প্লাবন কৃষিকে অনুরোধ করব, গানের বাইরেও আপনার যেই যেই জায়গায় পদচারণা আছে সেগুলো একটু আমরা শুনতে চাই, দেখতে চাই, আমরা শিখতে চাই। এই তরুণ প্রজন্ম যাতে আমরাই যাতে বাংলাদেশকে লিড করতে চাই, আগামী বিশ্ব তৈরি করতে চাই। ধন্যবাদ সবাইকে। এবার আমরা ছোট্ট করেই না, অনেক বড় করেই শুনবো সেই ছোট্ট শিশুটির, যাদের জন্য আমরা একত্রে এখানে হয়েছি, জাতীয় পুরস্কার প্রাপ্ত বরেণ্যজন সঙ্গীত ব্যক্তিত্ব প্লাবন কৃষি। প্লিজ প্লাবন কৃষি। নিয়মে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য পেশ করছি। আমি ভাবতেই পারিনি এতটা ভালোবাসা নিয়ে এভাবে আপনারা আজকে আমার জন্য এখানে আসবেন এবং আমাকে এসে ধন্য করবেন বা আমার পাশে থাকবেন। এটি আমার জন্য, আমার সারা জীবনের জন্য একটি প্রেরণা এবং একটি মনে রাখার মতো ঘটনা হয়ে থাকলো। আজকে এই ঘটনা, আজকের এই বিষয়টি, আজকের এই অনুষ্ঠানটি আপনারা যারা এসেছেন, আমার তরফ থেকে আমি প্রথমেই সবাইকে ভালোবাসা জানাচ্ছি। যেহেতু একটি কথা হয়েছে, এই যে একটি মিলন মেলা আমরা আজকে তৈরি করলাম, এটি একটি উদাহরণও তৈরি করেছে অলরেডি। কারণ আমি সকাল থেকে, আমার সাধারণত কোনো জন্মদিন পালন হয় না বা জন্মদিন পালন করার মতো কোনো মানসিক পরিস্থিতি আমার কখনোই ছিল না, এবং সামনের দিনে থাকবে বলেও আমি জানি না থাকবে কিনা, এটি আমার কখনোই আমার থাকে না। তো আজকে আমি সকালবেলা আমি এতটাই মানে কি বলবো, আনন্দে আত্মহারা হয়ে গেছি। বাংলাদেশের বিশিষ্ট গীতিকবি আমার বন্ধুজন দেলোয়ার আরজুদার সরব যখন ফোন করলেন এবং তিনি এরকম একটি ইচ্ছের কথা ব্যক্ত করলেন, সেটি তখন এরকম ছিল যে কোনো একটা স্টুডিওতে আমরা কয়েকজন এসে একটু চাটা খাবো বা এরকম ব্যাপার ছিল। কিন্তু দিন যতই পার হতে লাগলো, আমরা দেখলাম যে বিষয়টি অনেক বেশি আরো মানে জটিল থেকে জটিলতর বলছি এই জন্য যে মানে জনসমাগম বাড়তে লাগলো, এবং যেটা আমরা এখানে এসে দেখলাম, আমাদের ইচ্ছাই ছিল না এতগুলো মানুষ এখানে আমরা পাবো। আপনাদের যাদেরকে আমি পেয়েছি, আমি প্রত্যেককে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা এসে আমাকে এবং আমাদেরকে ধন্য করেছেন, এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত আপনারা করে দিয়েছেন। আর দেলোয়ার ভাই একটি মানুষ, আমরা দেখেছি আমরা পাশাপাশি কাজ করলেও আমরা কিন্তু মন থেকে স্বীকার করতে চাই না মানুষকে। আমরা মুখ থেকে অনেকেই বলি যে দারুণ হয়েছে, কারো গান হিট করলে আমরা বলি দারুণ হয়েছে, কিন্তু মন থেকে আমরা মেনে নিতে পারি না। এটা আমাদের দৈন্যতা, আমাদের মনের দারিদ্রতা। কিন্তু দেলোয়ার আরজুদা সরব ভাই আজকে যে কাজটি করেছেন, যেটি শুরু করে দিয়েছেন, যে আমি জানবোই না তিনি আমাকে বিশেষভাবে একটি অনুষ্ঠানে এভাবে ডেকে এনে আমাকে আনন্দ দেবেন কিংবা আমাকে সম্মান জানাবেন, এই যে চর্চাটা শুরু হলো, আমি বলতে চাই যে দেলোয়ার ভাইয়ের আজকের এই কাজটি আগামী দিনে আমাদের মাঝে যেন উদাহরণ হয়ে থাকে এবং আমরা যেন
প্রত্যেকে এভাবে সম্মান জানাতে পারি। আমরা যাকে সম্মান জানাবো তা জানার দরকার নেই, আমরা ভালোবেসে একজনের বাসায়, রিজভী ভাইয়ের বাসায় গিয়ে তাকে সম্মান জানিয়ে আসতে পারি, আমরা রিন্টু ভাইয়ের বাসায় গিয়ে তাকে ধন্যবাদ দিতে পারি। এই যে স্বীকার করে নেওয়ার যে সূত্রপাত দেলাওয়ার আব্দুল শরফ করে দিয়েছেন, সেই জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি বলতে চাই যে বাংলাদেশের একজন গীতিকবি হিসেবে দেলাওয়ার আব্দুল শরফ তার নামটি যেখানে লিখিয়ে দিয়েছেন, আর যতটা উচ্চতায় তিনি পৌঁছে গিয়েছেন, সেটি আমার বলার আর কিছু নেই এখানে, কারণ আপনারা সবাই এখানে অবগত, আপনারা যারা রয়েছেন প্রত্যেকে আমার চেয়ে কিংবা আমাদের চেয়ে সুন্দর করে কথা বলার যোগ্যতা আপনারা প্রত্যেকেই রাখেন। কিন্তু এখানে যেটা হয়েছে যে একটু সিনিয়র আমরা যারা ছিলাম বা একটু আমাদের বড় ভাইরা ছিল, তারাই কথা বলেছেন। আমরা যারা কথা বলতে পারিনি বা বলার সুযোগ হয়নি, আমরা ধরে নেব এই বলা কথাগুলোই আমাদের, এবং আপনারা সবাই অনেক সুন্দর কথা বলতে পারেন, এটা আমি বিশ্বাস করি, এবং যারা কথা বলতে পারেননি তাদের জন্য আমার ভালোবাসা ব্যক্ত করা। এবার আসবে আমার জাতীয় পুরস্কারের প্রসঙ্গটি এসে যায়, যেহেতু এটি নিয়ে অনেক কথা হয়েছে। আমার এই গানের পথে আসার জায়গাটা অনেকটা সুন্দর হয়েছিল, অনেকটা মানে সহজ হয়েছিল। শেষ করার পরেও সারা জীবনে কোনোদিন চাকরির দরখাস্ত করি নাই কোথাও, কারণ আমার ইচ্ছে ছিল কবি হবো কিংবা গীতিকার শিল্পী হবো, যেটা আমি অনেক জায়গায় বলেছি যে জীবন নিয়ে যে জুয়াটি আমি খেলেছিলাম, আজকের এই কিঞ্চিত সফলতা বা আপনারা এই যে আমাকে একটু চিনতে পারছেন, এটুকু না হলে আমার জীবন হয়তো ডেস্ট্রয় হয়ে যেতে পারতো, কিন্তু আমি জুয়াটি খেলেছিলাম এবং আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এক জীবনে আমি কিছুই করবো। যাই হোক, যে কথাটা আমি বলতেছি এখন, যে এই পুরস্কারের ব্যাপারটি, এটি একটি মানুষের প্রতিভার ব্যাপার। আপনি যতটুকুই ধরেন, আমাকে যদি আপনি 30 ভাগ প্রতিভাধর কোনো মানুষ মনে করেন, এই 30-এর সাথে অনেক কিছু যোগ হতে হয়। আপনি কোন সার্কেলে মিশেছেন, আপনি কাদের কাছে এসে পড়েছেন, এবং কারা আপনার চলার পথকে সুন্দর করে দিয়েছে, কারা আপনাকে প্রেরণা দিয়েছে। আমি এখানে দুইটা উদাহরণ দিতে চাই ছোট করে। আমি যখন অনেক ছোট, তখন ফকির শাহাবুদ্দিন ভাই, আমরা তখন সংগ্রামের শুরু, ফকির ভাই তখন সংগ্রাম করতেছে গান নিয়ে। ফকির ভাই একদিন কিন্তু রিজভী ভাইয়ের বাসায় যায়, বলছে যে বেটা তোর পায়ে দুটি, এই ছেলেটা ভালো কাজ করে, ওরা একটু দে, সুযোগ দে। ফকির শাহাবুদ্দিনের মতো একটা লোক রিজভী ভাইয়ের বাসায় গিয়ে বলছে তোর পায়ে দুটি। তো রিজভী ভাই সেই কথা কিন্তু ফেলতে পারেনি, এবং আমাকে রিজভী ভাই প্রথমেই শাহানাজ বেলি, তখন সুপারস্টার শাহানাজ বেলির সম্পূর্ণ সোলো অ্যালবাম, ডলে শায়ন্তনী, ডলিয়াপুর মতো সোলো অ্যালবামের সুরকার হিসেবে উনি আমাকে সাউন্ডটেকের সাথে চুক্তিবদ্ধ করেন। এবং এই যে সাউন্ডটেকে আমি তখন ঢুকতে পারলাম, এই জায়গাটিতে আমি বিশ্বাস করি, আমি না হয় যদি সেটা মৃত্যু হতো, আমি না হয় রায়সা হতো, আমি না হয় যদি অন্য কেউ হতো, আমার মনে হয় আপনারাও পারতেন। বোধহয় সুযোগটা পাওয়ার একটা ব্যাপার থাকে। আমি পেরেছি বলেই আমি অনেক বেশি জ্ঞানী ছিলাম, এটি আমি কখনো বিশ্বাস করতে চাই না, এটি রুহুলও পারত। সুযোগ কখনো কখনো একটা পাওয়ার ব্যাপার থাকে। তারপরেও একটা কথা তো বলতেই হয়, প্রতিভার একটা ব্যাপার তো থাকেই। একটি মানুষকে শুধু সুযোগ দিলেই হবে না, আপনি 10 জনকে সুযোগ দিলেও একজন কিন্তু অভিনেতাকে বা গায়ক নায়ক হবে, এটা সে তার যোগ্যতা দিয়ে হবে। কারণ কবি, গীতিকার, শিল্পী এগুলো পড়ালেখা করে বানানো যায় না, এগুলো তৈরি হয়ে যায় অটো। উদাহরণ লালন ফকির। যাই হোক, এই ফকির ভাই এরকম কথা বলে আমাকে সেই সংগ্রাম করে রিজভী ভাইয়ের কাছে নিল, সাউন্ডটেক আমাকে কাজ দিল, এবং অ্যালবামগুলো যখন সফল হতে লাগলো, সাউন্ডটেক আমাকে ক্রমান্বয়ে কাজ দিতে লাগলো। এবং একটা সময় এমন হলো যে রিজভী ভাই তখন আর গান লিখছে না, তখন আমি লিখি, আমি শুরু করি, কিন্তু তিনি তখন আমার প্রতিদ্বন্দ্বী নন। এখানে আমি একটা কথা বলতে চাইবো যে আমি কাজ করার পরও আমি হয়তো বিনীত ছিলাম, যারা আমাকে বন্ধু হয়ে বা অভিভাবক হয়ে কাছে টেনেছে, আমি তাদের সাথেই থেকেছি, এবং এখন তো রিজভী ভাই আমার বন্ধুর মতোই মিশি, অনেক মিশি। এই যে দীর্ঘদিন আমি আলাদা কাজ করেছি, এখানে একটা বিজনেসের ব্যাপার থাকে, সাউন্ডটেকে আমি গান দিলে টাকা নিয়ে আসি। রিজভী ভাই তো ভাবতেই পারেন যে আমি 2টা গান বেশি লিখলে টাকাটা আমি পাবো, টাকা তো জীবনে লাগে, আমারও লাগে, রিজভী ভাইয়েরও লাগে, মতি ভাইয়েরও লাগে। তো ব্যাপারটা এরকম যে এই যে শত্রুতা তৈরি না করে আমরা পাশাপাশি চলতে পেরেছি। দেলোয়ার আব্দুল শরফ আমার ভাই, তার সাথে ইন্দুবালা করার পর সঙ্গীতায় এক জীবনে আমার কোনো গান কিন্তু সঙ্গীতে আর নাই, কারণ সেলিম খান বা সেলিম ভাই বেটে বলে হওয়ার ব্যাপার থাকে, কোনোদিনই আর হয়নি। কিন্তু এই যে হয়নি, তাই বলে আমার আর দেলোয়ার ভাইয়ের সম্পর্ক কিন্তু নষ্ট হয়নি, আবারও কাজ হবে, কখনো হয়ে যাবে। তো এই আমি গান করার জন্য মতি ভাইয়ের বাসায় গেলাম, তখন মতি ভাইয়ের বাসায় যাওয়ার পরে আমি গান করবো এরকম একটা ব্যাপার আর কি। তো মতি ভাইয়ের কাছে আমি গিয়ে দেখলাম, সেই যে মাটির মানুষটি, এখন আমাদেরই অনেক ছোটদের উপর বিরক্ত করলে রাগ হয়, আমরা সইতে পারি না, কিন্তু আমার মতো একটা বাচ্চা ছিল, আমি যখন মতি ভাইয়ের কাছে গেলাম এখন থেকে অনেক বছর আগে, তিনি সেই স্বাভাবিকভাবে গান শোনালাম, শোনার পরে বলে ঠিক আছে ভালো করবা, তুমি ভালো করো, যতটুকু বলার ছিল তার চেয়ে বেশি করে উনি আমাকে প্রেরণা দিয়েছেন। এই যে প্রেরণা পাওয়ার ব্যাপারগুলো, দেলোয়ার ভাই আছেন এখানে, প্রশংসা স্কুলে ভর্তি হবে,